তখন কিন্তু আলোর বেগ অনেক বেশি ছিল, কারণ বায়ু মাধ্যম তো অনেক অণুগুলো দূরে দূরে অবস্থান করছে। এর মধ্যে দিয়ে আলো যতটা স্পিডে এগোতে পারছে, একটা জায়গা দিয়ে খুব স্পিডে দৌড়াচ্ছি, দিয়ে হট করে আমার সামনে অনেক গাড়ি ঘোড়া চলে এসছে, তা স্বাভাবিকভাবে আমার স্পিড তখন কমে যাবে। এটা হচ্ছে বিভেদ তল। হাতের এই বিন্দুটা, এই জায়গাটা, এই হাতের এই বিন্দুটা বিভেদ তলকে স্পর্শ করে ফেলেছে। ওই অ্যাঙ্গেলটাকে, যে আপাতন কোণের জন্য প্রতিসৃত রশ্মি বিভেদ তলের গা ঘেঁষে চলে যায়, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হ্যালো 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 গুড মর্নিং সকলকে। হ্যালো লিটিল চ্যাম্পিয়ন্সরা, তো তোমাদের কি খবর বলো? আশা করি তোমাদের দারুণ দারুণ কাটছে। সেকেন্ড সামেটিভ পরীক্ষা তো সামনেই চলে এসছে, কি বুকটা ধুকপুক ধুকপুক করছে নাকি? তো কোনো চিন্তা নেই, লিটল চ্যাম্পসদের আমাদের লিটল ম্যাম সুহেনা ম্যাম অলরেডি চেনো তোমরা, যারা এখনও চেনো না তারা অলরেডি এতগুলো ক্লাস চলে গেছে 8-এর, ঝটপট কিন্তু দেখে নাও। তো আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ম্যাম, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের একদম বুস্ট করার জন্য কনসেপ্ট থেকে শুরু করে নিউমেরিক্যাল সমস্ত কিছু একদম একদম গ্রাউন্ড লেভেল থেকে পলিশ করে 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 একদম হায়ার লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব তুমি পুরোপুরি আমার উপর ছেড়ে দিতে পারো, ঠিক আছে? তো আমি তোমাদের সুহেনা ম্যাম, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের আবার একটা নতুন চ্যাপ্টার, অলরেডি তার ফার্স্ট লেকচার তোমরা দেখে নিয়েছো, আমি কিন্তু নিয়ে চলে এসেছি। আর তার সাথে সাথে আমি প্রত্যেককে জানাতে চাই একটা খবর, যে তোমরা কি আদৌ নোটসটাকে ডাউনলোড করছো নাকি শুধুমাত্র ভিডিওই দেখে যাচ্ছ? তোমাদের কিন্তু প্রত্যেকবার বলা হচ্ছে যে এই যে ব্যাচটা, নির্মাণ বাংলা যে ব্যাচটা চলছে, তার কিন্তু ফ্রি 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 নোটস, অর্থাৎ আমাদের ক্লাস নোটসটা কিন্তু একদম ফ্রিতে কোথায় পেয়ে যাবে? পেয়ে যাবে হচ্ছে পিডাব্লিউর অ্যাপসে। তোমরা কিন্তু পিডাব্লিউ অ্যাপ ডাউনলোড করো। পিডাব্লিউ অ্যাপে শুধুমাত্র কি নোটস পাবি, শুধুমাত্র কি এইটুকু দিয়েই আমরা ছেড়ে দিচ্ছি? কখনোই না, কভি নেই। আমরা কিন্তু তার সাথে প্রোভাইড করছি প্র্যাকটিস শিট, সেটাও কিন্তু ফ্রি ফ্রি ফ্রি, মানে কোনো রকমের টাকা পয়সা লাগবে না। এই ব্যাচটা যেহেতু তোমাদের কমপ্লিটলি ফ্রি ব্যাচ, সেটা কেন? তার কারণ তোমাদের যাতে এডুকেশন অনেক তাড়াতাড়ি সকলের কাছে পৌঁছায়। দেখো, এটা অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইনে তোমরা যখন খুশি জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবে, তোমাদের মোবাইল কাছেই থাকে, তোমরা যখনই যেটাতে ডাউট সেই জায়গাটাতে ভিডিওর জায়গাগুলোকে দেখে সেই ডাউট কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারো। তো এটাই তো অনলাইন প্ল্যাটফর্মের এত বড় অ্যাডভান্টেজ, যে আমাদের যখনই মনে যে কোনো টপিক নিয়ে ডাউট হোক না কেন, আমরা কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করব যে আলো ক্লাস 8 WBBSC, সেটা কিন্তু পাশে লিখে দেবো পিডাব্লিউ বাংলার 8, 9, 10 চ্যানেল বা বাই সুহেনা ম্যাম, বাস সাথে সাথে আমরা খুঁজে পেয়ে যাব চ্যাপ্টারগুলোর লেকচার, আর সাথে সাথে আমরা কিন্তু আমাদের মনের ডাউটটাকে ইজিলি ক্লিয়ার করতে পারবো। আর তার জন্য এবার ডাউট তো ক্লিয়ার হয়ে গেল, ক্লাস তো পড়ে নিলাম, এরপরে বাকি কি থাকলো? ক্লাস নোটস করতে অনেক টাইম লাগছে ম্যাম, আপনি যা যা লিখছেন এত কিছু হাতে লেখা পারছি না। হাতে তো যদি লিখতে পারো ওয়েল অ্যান্ড গুড, বাট হাতে লেখার সাথে সাথেও তোমাদের প্র্যাকটিস শিট, তোমাদের পুরো ক্লাস নোটসটা এত সুন্দর গুছানো তোমরা কোথায় পাবে? তার জন্য তোমাদের পিডাব্লিউ অ্যাপ ডাউনলোড করতে হবে। পিডাব্লিউ অ্যাপে গিয়ে তোমাদের নির্মাণ বাংলা বলে সার্চ করতে হবে, আর তার সাথে সাথে কিন্তু তোমাদের এই ব্যাচটার জন্য ফ্রিতে এনরোলমেন্ট করতে হবে, নিজেদের নাম্বার দিয়ে লগ ইন তোমাদেরকে করতে হবে। দিয়ে তুমি আলটিমেটলি ব্যাচে ঢুকে গেলে, ব্যাচে ঢোকার পর দেখবে ক্লাস নোটস বলে একটা জায়গা রয়েছে, যেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা দিনের ক্লাস নোটস পাচ্ছ, আর তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাচ্ছ প্র্যাকটিস শিট। তো যারা যারা এখনো পর্যন্ত এনরোল করোনি তাদেরকে বলবো, ক্লাস নোটস এবং প্র্যাকটিস শিট কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পর করাটা বা ডাউনলোড করাটা ম্যান্ডেটারি, শুধু ক্লাস করলেই হবে না, ঠিক আছে? চলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের আলোর সেকেন্ড লেকচার। ফার্স্ট লেকচারটা তোমরা অলরেডি কমপ্লিট করেছো নিশ্চয়ই, যেই লেকচারে কিন্তু আমরা কি পড়েছিলাম নিশ্চয়ই মনে রয়েছে, আলোর প্রতিফলন সম্পর্কে পড়েছিলাম। মনে আছে তো? পুচকে পাঁচকারা ভুলে গেলে কিন্তু হবে না। আলোর যে বিভিন্ন ধর্মগুলোর মধ্যে আমাদের সিলেবাসে রয়েছে শুধুমাত্র আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ। আমরা যখন ক্লাস 10-এ যাব তখন কিন্তু আমরা আলোর বিচ্ছুরণ পার্টটা পড়বো, বিক্ষেপণ পার্টটা পড়বো, এই পার্টটা আমাদের ক্লাস 10-এ রয়েছে। আবার যখন ক্লাস 12-এ যাব সেই সময় কিন্তু আমরা আরও অনেক কিছু বৈশিষ্ট্য সম্পর্কে পড়বো, যেমন আলোর অপবর্তন, ব্যতিচার, সমবর্তন, এই পোর্শনগুলোও পড়বো। তো এত দূরের চিন্তা ভেবে না আপনি ম্যাম, আপনি যেটা পড়াচ্ছিলেন এখন আপনি সেটা পড়ান। অফকোর্স পড়াচ্ছি, আগের দিনের প্রতিফলন পোর্শনটা শেষ করে আজকে আমরা শুরু করব। আগের দিন আমরা কিন্তু প্রতিবিম্ব শুরু করেছিলাম, সেখান থেকে দু রকমের প্রতিবিম্ব আমরা শিখেছি। কি?
সদ্বিম্ব অসদ্বিম্ব। আর কি শিখেছি? প্রতিবিম্বের সংখ্যা নির্ণয় শিখেছি, অর্থাৎ ফর্মুলা কি ছিল মনে আছে তো? 360/θ। অড হলে একরকম প্রসেস, ইভেন হলে একরকম প্রসেস, ইভেন হলে আরেক রকম প্রসেস, সিমেট্রি অ্যাসিমেট্রি সমস্ত কিন্তু অনেক কিছু পড়ানো হয়েছে। যাই হোক, এগুলো সব আগের দিনের গল্প, এগুলো আমরা সব শিখে গেছি, সব এই ব্যাপারে আর আমাদের কোনো ডাউট নেই। ডাউট থাকলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, অথবা PW অ্যাপে গিয়ে আমাদের ওখানেও কিন্তু ডাউট সেকশন রয়েছে, সেখানেও জিজ্ঞাসা করতে পারো। আর সেখানে জিজ্ঞাসা করলে তুরন্ত তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে আমরা কি সার্চ করব? PW অ্যাপ সার্চ করব কোথায়? প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা PW ফিজিক্সওয়ালা, ঠিক আছে, এই যে আমার পেছনে লেখা আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তো PW অ্যাপ সার্চ করব। সেখানে গিয়ে আমরা সার্চ করব, সার্চ ব্যাচে যাব, সেখানে গিয়ে আমরা নির্মাণ বাংলা বলে সার্চ করব। সার্চ করলেই আমরা কিন্তু সেখানে অল কন্টেন্টসে যাব এবং পেয়ে যাব আমরা ক্লাস নোটস উইথ প্র্যাকটিস শিট, অ্যান্ড দ্যাট ইজ অনলি ফ্রি অফ কস্ট। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক। আজকে আমাদের মেন টপিক হচ্ছে আলোর প্রতিসরণ, ঠিক আছে। নেক্সট, এইটা প্রতিসরণের সূত্র কিন্তু বহুত ইম্পর্টেন্ট, বহুত মানে বহুত ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু এখন হয়তো এই প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা, যেটা স্নেলের সূত্র, সেটা পড়তে একটু তোমাদের ডিফিকাল্টি ফিল হবে, যেহেতু আমরা এখনো পর্যন্ত ত্রিগোণমিত্রিটা জানি না। ত্রিগোণমিত্রিটা জেনে গেলে ক্লাস 10-এ গিয়ে যখন এই সূত্রটা আবার পড়বো তখন দেখবে একদম বায়ে হাত কা খেল হয়ে যাবে। বাট এখনও যাতে বায়ে হাত কা খেল হয়ে যায় তার জন্য একটুখানি ক্লাসটা কন্টিনিউ দেখতে হবে। আর তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংকট কোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এবং তার অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের মরীচিকা, সেটা কিন্তু ঝটপট করে আজকে কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। প্রতিসরণ, তোরা একটা বাড়িতে এক্সপেরিমেন্ট করবি। কি করবি বলতো? এক গ্লাস জল নিবি, নিয়ে একটা পেন্সিলকে বা পেনকে ওই গ্লাসটার মধ্যে এরকম ডুবিয়ে দিবি। দেখবি তুই যদি বাইরে থেকে দেখিস ওই পেনটাকে এবং দেখে মনে করবি যেই জায়গাটা দিয়ে যে যতটুকু জলের মধ্যে পেনের পোর্শনটা ডুবে রয়েছে সেইটুকু মনে হবে কি সেটা এরকম বেঁকে গেছে। মানে পেনটা তো সোজা, পেন কিন্তু যেইটুকু পোর্শন জলে ডুবে রয়েছে দেখে মনে হবে যেন ওইটুকু পোর্শন এরকমভাবে বেঁকে উঠে এসছে। অদ্ভুত ব্যাপার, এটা কেন হলো? এছাড়া তুই একটা কাজ করবি, একটা বালতির জলের মধ্যে একটা কয়েন টুক করে ফেলে দিবি, ঠিক আছে, এবং কয়েনটাকে ওপর থেকে দেখার চেষ্টা করবি। দেখে কি মনে হবে বলতো? বালতির যা গভীরতা তার থেকেও কিন্তু কয়েনটা মনে হবে একটু ওপরে উঠে এসছে, মানে দেখে মনে হবে বালতির গভীরতা কমে গেছে। বাট তুই যদি হাত ডুবাস ওই জায়গাটায়, তুই দেখবি তুই যেখানে কয়েনটাকে ওপর থেকে দেখতে পাচ্ছিস অরিজিনালি কিন্তু হাতটা ওই জায়গাটায় আনলে কয়েনটাকে ধরতে পারছিস না, আর তুই নিচে কিন্তু কয়েনটা রয়েছে। সেমভাবে তুই ধর ওপর থেকে দেখে মনে করছিস এই পুকুরটা বা এই সুইমিং পুলটা তো অতটাও ডিপ নয়, দিয়ে জাম্প করলি, জাম্প করে দেখলি যে ওরে বাবারে এখানে তো প্রচুর জল রয়েছে, সুইমিং পুলটা তো অনেকটা ডিপ। তাহলে ওপর থেকে দেখে আমরা মানে জলের বালতির তলা বা সুইমিং পুলের যে ডেপথ আমরা কিন্তু অ্যাজাম্পশন নিতে পারি না। তাহলে এই জিনিসটা কেন ঘটে? এই জিনিসটা বা এই যে যখন আমি এই দণ্ডটাকে গ্লাসের মধ্যে ডুবিয়ে দিলাম, দেখলাম দণ্ডটা নাকি এরকম মাঝখান দিয়ে ওপর দিকে উঠে এসছে বা ভেঙে, দেখে মনে হচ্ছে এটা বেঁকে গেছে। আবার যখন জল থেকে তুলে আনলাম দেখলাম না, যা আছে তাই আছে। এই ইলিউশনগুলো কেন হচ্ছে বা যেটাকে বলছি আমরা দৃষ্টিভ্রম কেন হচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিফলনে আমরা কি পড়েছি? যে আলো একটা মাধ্যম থেকে আসছে, বায়ু মাধ্যম থেকে আসছে, আয়না রয়েছে বা কোনো একটা মিরর রয়েছে বা কোনো প্লেন সারফেস রয়েছে যেখানে ধাক্কাটা খাচ্ছে, ধাক্কা খেয়ে তার দিকটা পরিবর্তন করে আবার সেম মাধ্যমেই ফিরে যাচ্ছে। জাস্ট আমি ধরো এরকম গিয়ে ধাক্কা খেয়ে আমি আবার জাস্ট দিকটা পরিবর্তন করে সেম মাধ্যমেই ফিরে যাচ্ছি, যেদিক থেকে এসেছিলাম সেই জায়গাতেই ফিরে যাচ্ছি। বাট আলোর প্রতিসরণ কিন্তু সেটা নয়। আলোর প্রতিসরণ মানে হচ্ছে যেখানে দুটো ডিফারেন্ট মিডিয়াম থাকবে, অর্থাৎ দুটো আলাদা আলাদা মাধ্যম থাকবে। হতে পারে জল
জল আছে, ওপরে বায়ু রয়েছে, মানে বায়ু থেকে জলের মধ্যে আলো প্রবেশ করছে, সেটা হতে পারে। আবার হতে পারে বায়ু থেকে কাচের মধ্যে আলো প্রবেশ করছে। আমরা কি জানি, আমরা জলের তলায় মাছ, গাছপালা সব কিছুকে দেখতে পাই, তো তার মানে আমি কি কনক্লুড করতে পারি যে জলের ভেতরে আলো প্রবেশ করছে, এটা আমি বলতে পারি। আমরা কি দেখি যে ওপরে ধর সূর্য, সূর্যি মামা, নিচে ধর এখানে মাছ আছে, ঠিক আছে, মাছ এরকম জলের মধ্যে রয়েছে। তা আমি যদি ওপর থেকে দেখি, এই মাছটাকে ওপর থেকে আমি এখানে দাঁড়িয়ে দেখছি, তা আমি মাছটাকে দেখতে পাবো কি পাবো না? বাস জলের তলার জিনিস, যদি জলটা পুরোপুরি সুন্দর ক্লিয়ার থাকে, কচুরিপানা ভরা জল থাকলে আমি দেখতে পাবো না, কিন্তু স্বচ্ছ যদি জল থাকে আমরা আরামসে মাছটাকে দেখতে পাবো। তার মানে এখান থেকে কি প্রমাণ হচ্ছে? এখান থেকে প্রমাণ হচ্ছে সূর্য থেকে আলোটা যে আসছে ও কিন্তু আরামসে জলের মধ্যে বা বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে প্রবেশ করছে, এটা এখান থেকে প্রমাণ হচ্ছে। তার মানে কোনো স্বচ্ছ মাধ্যম হলে, ওপেক মিডিয়াম হলে হবে না। আমি যদি এখানে কচুরিপানার একটা লেয়ার দিয়ে দিই, সেটা কিন্তু হলে হবে না। যদি স্বচ্ছ মাধ্যম হয়, এটা যদি এই মাধ্যমটা যদি স্বচ্ছ হয়, তাহলে কিন্তু আলো এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করতে পারে। কিন্তু প্রবেশ তো করতে পারে, হ্যাঁ, কারণ স্বচ্ছ যদি এখানে কাঁচ দেওয়া হয়, ধর একটা কাঁচের ব্লক, এখানে ছবি দেখ, এটা আমরা পেপার ওয়েট, কাচের পেপার ওয়েটগুলো হয় না, সেই পেপার ওয়েটের মধ্যে দিয়ে যদি এটা লেজার লাইট ফেলিস, দেখ এখানে লেজার লাইট ফেলা হচ্ছে, দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে গ্লাস স্ল্যাব, অর্থাৎ কাচের একটা আয়তাকার স্ল্যাব, বা স্ল্যাবকে কি বলে, স্ল্যাব বলে। তুই এটার উপর দিয়ে লেজার ফেলছিস, তুই কি দেখতে পাচ্ছিস যে লেজারের আলোটা এই একদম কাচ ভেদ করে, দেখতে পাচ্ছিস এখানে ছবিতে দেখ লেজারের আলোটা ফেলা হচ্ছে, ও কিন্তু আরামসে কাচ ভেদ করে সুন্দর করে এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে কি প্রমাণ হয়? আলো ছিল বায়ুতে, ঢুকে গেল কাছে, আবার কাছ থেকেও কিন্তু বেরিয়ে গেল বায়ুতে। তার মানে বায়ুতে ছিল, দাঁড়া দেখা যাচ্ছে না, বায়ুতে আসলো, কাছে প্রবেশ করলো, আবার কাছ থেকে বায়ুতে বেরিয়ে গেল। তার মানে আলো স্বচ্ছ মাধ্যম হলে, দেখ কাঁচ তো স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ অস্বচ্ছ মাধ্যম বোঝা যাচ্ছে তো। স্বচ্ছ মানে হচ্ছে ট্রান্সপারেন্ট, একদিক থেকে আরেক দিক দেখা যায়। অস্বচ্ছ মানে হচ্ছে যে দেয়াল, এগুলো হচ্ছে অস্বচ্ছ, মানে একদিক থেকে আলো আরেক দিকে মানে প্রবেশ করতে পারবে না। তো যদি স্বচ্ছ মাধ্যম হয় তাহলে কিন্তু আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করতে পারে, এবং এই আলো যখন প্রবেশ করবে তাহলে কিছু ফিচার্স আলোর চেঞ্জ হয়, দেখা যায়। খেয়াল করে যদি তুই দেখিস, এখানে লেজার লাইটটাকে খেয়াল করেছিস একটু বেঁকে গেছে, আলোর কিন্তু দিকটা পরিবর্তন হয়ে কিছুটা সে বেঁকে যায়। এক মাধ্যম থেকে যখন আরেক মাধ্যমে প্রবেশ করছে, আলো কি হয়, সোজাসুজি কিন্তু যেতে পারে না। ওই যে বিভেদ তলটা আছে, মানে যেখানে বায়ু শেষ হচ্ছে জল স্টার্ট হচ্ছে, ওই বিভেদ তলে প্রবেশ করার সময় আলো তার নিজের দিকটা পরিবর্তন করে কিছুটা বেন্ড হয়ে যায়। আর এই বেন্ডিংটাকেই, এই যে বেঁকে গেল, এই বেন্ডিংটাকেই আমরা কি বলে থাকি, আলোর প্রতিসরণ বলে থাকি। এবার চলো আমরা ডায়াগ্রাম অরিজিনাল দেখি যে আলোর প্রতিসরণটা কিভাবে ঘটে। আলোর প্রতিসরণ করতে গেলে আমাকে দুটো মাধ্যম নিতে হবে, উপরটা ধরলাম বায়ু, নিচে ধরলাম আছে জল। ধর বায়ু থেকে পুকুরে প্রবেশ করতে, এটা হচ্ছে পুকুর, তাহলে আর এইটাকে বলা হয় বিভেদ তল। বিভেদ তল মানে হচ্ছে একটা মাধ্যমের শেষ অপর মাধ্যমের শুরু, এটাকে বলা হয় বিভেদ তল। তো আলো তির্যকভাবে ধর বায়ু থেকে এসে বিভেদ তলের ওপরে এসে পড়লো, তাহলে এটা আপতিত আলোক রশ্মি, ঠিক আছে। আর আমরা যে বিন্দুতে এসে পড়েছে তাকে আমরা কি বিন্দু বলি, আপাতন বিন্দু বলি, পড়েছিলাম ছোটবেলায় না, ছোটবেলায় কি বলছেন আপনি, আমি আগের দিন পড়িয়েটাকে, আগের দিনটাকে আমি ছোটবেলা করে দিচ্ছেন। তাহলে আপাতন বিন্দুতে আমাদের কি অঙ্কন করতে হয় রে, মনে আছে? আপাতন বিন্দুতে আমাদের অঙ্কন করতে হয় অভিলম্ব, তাই না?
অভিলম্ব অঙ্কন করতে হয় আপাতন বিন্দুতে, তাহলে এটা আপাতন বিন্দু। আমি ডটেড অভিলম্ব অঙ্কন করলাম এই বিভেদ তলের ওপর, লম্ব মানে একদম পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি অঙ্কন করলাম। আলো বায়ু থেকে জলে ঢুকবে, তাহলে ওর কি হিসাবে যাওয়ার কথা ছিল? একদম সোজা সুজি চলে যাওয়ার কথা ছিল, এরকম সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেরোয় না। কিন্তু দেখা যায় আলোক রশ্মি তার পথ থেকে ডেভিয়েট করে যায়, মানে কিছুটা সে অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। এবার এই যে আলোর বেঁকে যাওয়া, প্রথম কথা এটা কেন হলো? আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করলে বেঁকলো কেন, এটা একটা প্রশ্ন জাগছে। আরেকটা হচ্ছে তোমার বেঁকে কোন দিকে যাবে, মানে সেটা এদিকে সরে আসবে নাকি ওদিকে চলে যাবে, দূরে চলে যাবে, সেটা আরেকটা প্রশ্ন। তো সব প্রশ্নেরই উত্তর হবে, তার আগে আমি একটুখানি নেমিং করে দিই। এটা এ, এটা ও, বি, সি, N1 N2, ঠিক আছে? তাহলে এখানে আর এটা এক্স ওয়াই, আমি একটু নাম লিখে দিই এখানে। এক্স ওয়াই মানে হচ্ছে বিভেদ তল, এও মানে হচ্ছে আপতিত রশ্মি, ও বি মানে হচ্ছে প্রতিসৃত রশ্মি, কারণ এখানে কি হচ্ছে, প্রতিসরণ হচ্ছে। আগেরটাই চিন্তা কর প্রতিফলন রশ্মি বা প্রতিফলিত রশ্মি লিখেছি, এখানে কি হচ্ছে, প্রতিসৃত রশ্মি, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে কি, N1 N2টা হচ্ছে অভিলম্ব। অভিলম্ব আর আপতিত রশ্মির মিডিল অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি, আপাতন কোণ। তাহলে অ্যাঙ্গেল এ ও N1 হচ্ছে আপাতন কোণ, আর প্রতিসৃত রশ্মি আর অভিলম্বের মধ্যের কোণটাকে আমরা কি বলি, অ্যাঙ্গেল বি ও N2, এটাকে আমরা বলি অ্যাঙ্গেল আর, মানে প্রতিসরণ কোণ। অ্যাঙ্গেল আই, ঠিক আছে? আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, খেয়াল কর, আলোক রশ্মি সোজাসুজি বেরিয়ে যাচ্ছিল। যদি এই বিভেদ তলটা না থাকতো, যদি এই জলটা না থাকতো, যদি শুধু বায়ু থাকতো, তাহলে এরকম সোজাসুজি চলে যেত। কিন্তু তা না হয়ে বিভেদ তলটা থাকার কারণে কিছুটা বেঁকে আসছে। তাহলে ওর যে পথে যাচ্ছিল তা না গিয়ে যতটুকু অ্যাঙ্গেল বেঁকে আসছে, কতটুকু বেঁকছে রে, এতটুকু বেঁকছে না, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় চ্যুতিকোণ। তাহলে সিওবি, যেটাকে অ্যাঙ্গেল ডেল্টা, এটাকে কি বলা হয়, চ্যুতিকোণ। ওকে, ডান, ক্লিয়ার? এবার আপনি, সব তো পয়েন্টিং হয়ে গেল, এবার আপনি আপনার প্রশ্নের উত্তর দিন যে আলোটা বেঁকলো কেন। এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করলে আলো বেঁকার কারণ কি, তার কারণ খেয়াল কর। আচ্ছা, বায়ু মাধ্যম আমি বলতে পারি এটা লঘু মাধ্যম, এটা লঘু মাধ্যম, আর জল বায়ু অপেক্ষা ঘন মাধ্যম। তার কারণ কি, বায়ু মাধ্যমে বায়ুর অণুগুলো অনেক স্ক্যাটার, অনেক দূরে দূরে অবস্থান করে, গ্যাস মাধ্যম তো। আর জলের অণুগুলো কি অনেকটা কম্প্যাক্ট, বায়ুর তুলনায় অনেকটা কম্প্যাক্ট, অনেকটা কাছাকাছি অবস্থিত। যার ফলে কি হচ্ছে, যার ফলে আমি বলতে পারি বায়ু হচ্ছে লঘু মাধ্যম, মানে এর ঘনত্ব কম। আমি বলতে পারি এর কি, এর ঘনত্ব কম, অণুগুলো দূরে দূরে অবস্থান করছে। আর জলের কি, ঘনত্ব বায়ু অপেক্ষা বেশি। তার মানে আলো মেনলি এখানে কি হচ্ছে, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যে প্রবেশ করছে, এখানে মাধ্যম দুটো কিন্তু সেপারেট ঘনত্ব বিশিষ্ট, ডিফারেন্ট ঘনত্ব বিশিষ্ট, এই মাধ্যমগুলোর ডেনসিটি আলাদা আলাদা। এবার তুই এভাবে চিন্তা কর যে বায়ু মাধ্যমের অণুগুলোর ঘনত্ব কম, কারণ অণুগুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। আমরা গ্যাস, তো গ্যাসের মধ্যে কি হচ্ছে, বায়ু মাধ্যমের অণুগুলো একদম দূরে 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 অবস্থান করছে, এরকম, এটা হচ্ছে বায়ুর অণু। আর যদি জল মাধ্যমের খেয়াল করি, জলের অণুগুলো একদম কনজেস্টেড হয়ে রয়েছে, বায়ুর অপেক্ষা কিন্তু এদের দেখ জলের অণুগুলো কিন্তু, এটা হচ্ছে জল, তাহলে এখানের জলের অণুর, তাহলে এর কি দেখেই তো মনে হচ্ছে যে অণুগুলোর ঘনত্ব বেশি, তাই তো? দেখে মনে হচ্ছে তো অণুগুলোর ঘনত্ব বেশি। এবার তুই চিন্তা কর, ধর তুই
ফাঁকা রাস্তায় যেখানে খুব কম সংখ্যক গাড়ি যাচ্ছে, তো সেখানে তুই দৌড়াচ্ছিস। আরেকটা, তুই একটা খুব ভিড় মানে খুব জ্যাম আছে রাস্তায়, মানে প্রচুর গাড়ি যেখানে দৌড়াচ্ছে সেটার মধ্যে তুই দৌড়াচ্ছিস। তাহলে কোনখানে তোর স্পিডটা বেশি থাকবে? তুই একটা রাস্তা যেখানে গাড়ি ঘোড়া অনেক কম যাচ্ছে, ফাঁকা রাস্তায় তুই দৌড়াচ্ছিস, খুব একটা গাড়ি ঘোড়া নেই, ফাঁকা দূরে 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 রয়েছে, সেখানে তুই দৌড়াচ্ছিস। তুই সেখানে যে স্পিডে দৌড়াবি, তুই যদি সেম স্পিডে দৌড়ানোর চেষ্টা করিস একটা বিজি রাস্তায় যেখানে ধর মানে প্রচণ্ড অফিস টাইমে প্রচণ্ড ভিড়, গাড়ি প্যাঁ পুঁ আওয়াজ, প্রচুর গাড়ি রয়েছে, তুই কি সেম স্পিডে দৌড়াতে পারবি? নিশ্চয়ই না। ফাঁকা রাস্তার মধ্যে আমি অনেক স্পিডে দৌড়াতে পারবো। আলু এসব কি বলছি আমি, আলোরও হয়েছে একই অবস্থা। আলো যখন বায়ু থেকে আসছিল, বায়ুর মধ্যে দিয়ে আসছিল, তখন কিন্তু আলোর বেগ অনেক বেশি ছিল, কারণ বায়ু মাধ্যম তো, অনেক অণুগুলো দূরে দূরে অবস্থান করছে। এর মধ্যে দিয়ে আলো যতটা স্পিডে এগোতে পারছে, জলের মধ্যে যখনই সে প্রবেশ করছে, জলের মধ্যে তো অনেক গাড়ি, অনেক ধরলাম প্রচুর পরপর পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে যাচ্ছে এখানে, তখন কিন্তু সে তার নিজের স্পিডটা মেনটেন রাখতে পারবে না, তাই তো? তাহলে আলোর কি পরিবর্তন হচ্ছে, যে আমি বলতে পারি আলো যখন লঘু মাধ্যমে গতিশীল তখন তার বেগ বেশি থাকে, কিন্তু তা যখন ঘন মাধ্যমে প্রবেশ করে, ঘন মাধ্যমে প্রবেশ করে আলোর বেগ কি হয়? আলোর বেগ, তোর বেগ কি হবে? তুই ধর আলোর বেগ হ্রাস পাবে। এই বেগের পরিবর্তনের কারণে, এই বেগের পরিবর্তনটাকে একটু ভালো করে দেখি। এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে, এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আলোর বেগের পরিবর্তনই হলো প্রতিসরণের মূল কারণ। কেউ কি বুঝতে পারলে? এই যে আমি ধর একটা জায়গা দিয়ে খুব স্পিডে দৌড়াচ্ছি, দিয়ে হট করে আমার সামনে অনেক গাড়ি ঘোড়া চলে এসছে, তা স্বাভাবিকভাবে আমার স্পিড তখন কমে যাবে। তাহলে এই যে স্পিডটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এক মাধ্যমে ও এক স্পিডে যাচ্ছে, অন্য ডিফারেন্ট মাধ্যমে বা ঘন মাধ্যমে যখনই সে প্রবেশ করছে তখন তার স্পিড কিন্তু কমে যাচ্ছে। এই স্পিড চেঞ্জ বা বেগের পরিবর্তনের কারণটাই হচ্ছে এই প্রতিসরণের কারণ, অর্থাৎ এই বেগের পরিবর্তন হওয়ার কারণে কিন্তু আলোটা তার দিক পরিবর্তন করে ও কিন্তু অন্য দিক থেকে বা অন্যদিকেও বেঁকে আসছে। তার মানে আমি বলতে পারি এই যে যখন বায়ু মাধ্যমে আছে তখন হচ্ছে আলোর বেগ, জানো কত? বায়ু মাধ্যমে আলোর বেগ, মাথায় রাখবে এটা, বায়ু মাধ্যমে আলোর বেগকে সি দিয়ে ডিনোট করা হয় এবং সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বায়ুতে আলোর বেগ। আর যখন সে জলে প্রবেশ করে, জলের মধ্যে আলোর বেগ কত হয় জানো? স্বাভাবিকভাবে কমে যাবে, তো এটা হয়ে যায় 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। কি হলো? আলোর বেগ কমে গেল। এই আলোর বেগটা হ্রাসের কারণই হলো আলোর দিক পরিবর্তন বা প্রতিসরণের কারণ। তাহলে বুঝতে পেরেছো তাহলে প্রতিসরণের ব্যাপারটা কি, কেন হচ্ছে প্রতিসরণ? তাহলে আমরা আবার ডায়াগ্রামটাকে ঝটপট করে আঁকবো। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন জাগছে না যে কি অদ্ভুত ম্যাম, বেগ তো পরিবর্তন হওয়ার ফলে দিক পরিবর্তন কেন হলো? আচ্ছা, আমি এইভাবে দৌড়াচ্ছি, আমি দৌড়াতে দৌড়াতে ঠিক আছে আমি খুব স্পিডে দৌড়াচ্ছি, এবার আমি আস্তে আস্তে দৌড়াচ্ছি, বেগ পরিবর্তন হতেই পারে। আপনার স্পিডে আগে যাচ্ছিলেন, এরপর আপনি আস্তে আস্তে যাবেন, তার জন্য এমন তো হতে পারে না যে আমি আস্তে দৌড়াচ্ছি জোরে দিয়ে আস্তে আস্তে দৌড়াচ্ছি তার ফলে আমাকে বেঁকে যেতে হবে না। আমার স্পিড হ্রাস পেতেই পারে, স্পিড বা বেগ বৃদ্ধি হতেই পারে, তার ফলে যে আপনাকে দিকেরও পরিবর্তন করতে হবে, মানে আপনাকে বেঁকে যেতে হবে,
স্পিড পরিবর্তনের কারণে বা বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলে আপনাকে বেঁকে যেতে হচ্ছে, এমন তো না। আপনি আস্তে আস্তে দৌড়ান, কিন্তু সেম দিকেই দৌড়ান, কোনো তো অসুবিধা নেই। কিন্তু এখানে আলোর ক্ষেত্রে আপনি কেন বলছেন যে দিকটা পরিবর্তন হয়ে যাচ্ছে স্পিড চেঞ্জের কারণে, তাই না? আমি তো এটা তাই লিখলাম যে বেগের পরিবর্তনই হলো প্রতিসরণের মেন কারণ। মানে আমি এখানে কি লিখতে পারি যে আলোর না ভিন্ন মাধ্যমের মধ্যে আলো প্রবেশ করলে ভিন্ন ঘনত্বের মাধ্যমের মধ্যে আলো প্রবেশ করলে কি হয়? আলোর বেগের পরিবর্তন হয় এবং যা দিক পরিবর্তন করায়, দিক পরিবর্তন ঘটায়। ঠিক আছে, এবার কথা হচ্ছে দিকটা কেন পরিবর্তন করবে। এবার ভালো করে খেয়াল করো, ধরো যখন কোনো আলোকরশ্মি আসে তখন তো আর একা আসে না, তখন কি একা একা আসে? কখনো আলোকরশ্মি গুচ্ছাকারে অনেকগুলো আলোকরশ্মি একসাথে আসে, এরকমভাবে অনেকগুলো আলোকরশ্মি পরপর পরপর এরকমভাবে আসে। কি বললাম বুঝতে পারছো? অসংখ্য আলোকরশ্মি আকাশ থেকে মানে বা সূর্য থেকে আসে। আলোকরশ্মিকে আমরা সবসময় বলেছিলাম অ্যারো চিহ্ন দিয়ে দেখে। এবার তুমি ভালো করে চিন্তা করো, হ্যাঁ, এরকমভাবে তির্যকভাবে এসে পৌঁছাচ্ছে। আমার হাতটাকে ভালো করে খেয়াল করবে, এইভাবে আমার হাতটাই হচ্ছে ধরো আলোকরশ্মি। খেয়াল করো আমার হাতটা যখন এরকমভাবে নেমে আসছে, এটা হচ্ছে বিভেদ তল। হাতের এই বিন্দুটা, এই জায়গাটা, এই হাতের এই বিন্দুটা বিভেদ তলকে স্পর্শ করে ফেলেছে, কিন্তু হাতের এই পোর্শনটা বিভেদ তলকে স্পর্শ করেছে। তার মানে আমি যখন আলোকরশ্মি যখন এভাবে আসছে, কিছু আলোকরশ্মি খুব তাড়াতাড়ি বিভেদ তলকে স্পর্শ করে ফেলছে, কিছু আলোকরশ্মি কিন্তু তখনও পর্যন্ত বায়ুর মধ্যেই রয়েছে, তাই না? এরকমভাবে পরপর পরপর আসছে। তো তার মধ্যে কিছু যেমন এটা অনেক তাড়াতাড়ি বিভেদ তলকে মানে তোমার কানেক্ট করে নেবে বা স্পর্শ করে নেবে, বাট তখনও পর্যন্ত কিন্তু এই রশ্মিটা তখনও পর্যন্ত এরকম একটা পজিশনে থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছ, এই যে এটা টাচ করে ফেলেছে বিভেদ তলকে, বাট এই পোর্শনটা কিন্তু এখনো টাচ করেনি। কি বললাম বুঝতে পারছো? তার ফলে কি হচ্ছে, আলোক রশ্মি গুচ্ছের কিছু পোর্শন দিক মানে কিছু পোর্শনের বেগ আগে কমে যাচ্ছে। দেখ, যখন এটা টাচ করে ফেলেছে, এই বেগটা কমে গিয়ে 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ডে পরিণত হয়েছে। বাট ওই টাইমে সেই সময় এই পোর্শনটার বেগ কিন্তু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হয়েই অবস্থান করছে। তাহলে ভাবো, কোনো জায়গার বেগ কমে গেছে, কোনো জায়গার বেগ কমেনি। তার মানে একই আলোকরশ্মি গুচ্ছের একটা পোর্শন বেগ কমিয়ে দিয়েছে, একটা পোর্শন বেগ কমায়নি। তুমি ভাবো, ধরো তুমি আর তোমার বন্ধু একসাথে সাইকেল চালাচ্ছ, একদম হাত ধরে থাকে না, কাঁধে কাঁধে হাত রেখে একদম সাইকেল চালানো হয়। একজন হ্যান্ডেলে ধরে না, একজন এদিকে হ্যান্ডেল ধরে রয়েছে, আরেকজন আরেকটা সাইকেলের ওদিকে হ্যান্ডেল ধরে রয়েছে। দুজন দুটো সাইকেল চালাচ্ছ একদম কাঁধে কাঁধে হাত রেখে। তুমি ভাবো তো, দুজনেই তখন কিন্তু সেম স্পিডে চালাতে হয় সাইকেলটা, প্যাডেলিংটা কিন্তু সেম স্পিডে করতে হয়। তার মধ্যে কেউ একজন যদি প্যাডেলের স্পিড কমিয়ে দাও কোনো সময়, কেউ ধরো এরকমভাবে দুজনেই কিন্তু সেম প্যাডেলিং রেখে একে অপরের ঘাড়ে হাত রেখে সাইকেল চালাচ্ছে, ঠিক আছে? তার জন্য দুজনে একদম সরল রেখায় চলছে। বাই চান্স কেউ কোনো এক তোমার বন্ধু যদি, মানে যে বন্ধুরা সাইকেল চালাচ্ছে তোমার সাথে, ও যদি বাই চান্স প্যাডেল করা বন্ধ করে দেয় বা প্যাডেল আস্তে করে, সাথে সাথে কি হবে জানো? ও ওই জায়গাটা থেমে যাবে। মানে তুমি এরকমভাবে ধরো সাইকেল চালাচ্ছ, দুজন এরকমভাবে দুজনেই যাচ্ছ, এটা হচ্ছে তোমার বন্ধু, হঠাৎ করে ও কিন্তু সাইকেলের স্পিড কমিয়ে দিল। কমানোর সাথে সাথে তুমি তো আর স্পিড কমাওনি, তুমি আগে যেতে চাইবে, তুমি হাত তো ধরে রেখেছো, ও আরেকজনকে ধরে রেখেছো, এটা হচ্ছে হাত ধরে রেখেছো, তুমি কিন্তু সেম স্পিড মেনটেন রাখতে চাইছো, বাট তোমার বন্ধু কি করছে, স্পিড কমিয়ে দিয়েছে। ফলে জিনিসটা কি হবে দেখো, একজনের স্পিড কমে গেছে, আরেকজনের স্পিড একই রয়েছে, ফলে জিনিসটা দেখো সাথে সাথে এরকমভাবে বেঁকে যাচ্ছে, তাই না? তার মানে যদি একই আলোকরশ্মি গুচ্ছের কোনো একটা পোর্শন স্পিড কমিয়ে দেয়, বেগ কমিয়ে দেয়, বাট বাকি পোর্শনটা বেগ না কমায়, তখন আলোকরশ্মির এরকম বেন্ডিং দেখা যায়। এই কারণেই কিন্তু কি হবে ঘটনাটা,
এটা এরকমভাবে দিকটা পরিবর্তন হয়ে বেঁকে যাবে। বুঝতে পেরেছো? তাহলে কেন দিকটা পরিবর্তন ঘটায়? এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করলে বায়ু থেকে বা তুমি বলতে পারো লঘু থেকে ঘনতে যদি প্রবেশ করে তাহলে কিন্তু সবকটা আলোকরশ্মি গুচ্ছ সমসময়ে বা একই সময়ে বিভেদ তলকে স্পর্শ করে না। তাহলে এটা কেন ঘটায়? কারণ আলোকরশ্মি গুচ্ছ একই সময়ে বিভেদ তল স্পর্শ করে না, যার ফলে কিছু রশ্মির বেগ কমে যায়, আবার কিছু রশ্মি তখনও আগের বেগ বজায় রাখতে চায়। এর ফলে আলোকরশ্মি গুচ্ছর দিক পরিবর্তন ঘটে। কি বললাম বুঝতে পেরেছো? ওই সাইকেলের এক্সাম্পলটা ভালো করে মাথায় রাখবে। দুই বন্ধু একসাথে কাঁধে কাঁধ রেখে সাইকেল চালাচ্ছে। দুজন কিন্তু দুটো সাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়েছে, মানে একটা হ্যান্ডেল এরকম ভাবে ধরান, ও একটা সাইড এরকম তুমি ধরে রেখেছো, তোমার বন্ধু আরেকটা সাইড ধরে রেখেছে। এবার কি হবে, তোমার বন্ধু বদমাইশি করে হঠাৎ করে স্পিডটা কমিয়ে দিল। আর মাথায় রাখবে দুজনকে যদি সমানভাবে এগোতে হয় দুজনকেই কিন্তু সমানভাবে প্যাডলিং করতে হবে। এবার কেউ যদি প্যাডলিং করা বন্ধ করে দেয় সাথে সাথে কি হবে, তার স্পিড কমে যাবে। এবার তুমি তো আর স্পিড কমাওনি, তুমি তো তোমার নরম মন নিয়ে তুমি এগিয়ে যেতে চাইছো। এবার স্বাভাবিকভাবে তোমরা একে অপরকে ধরে রেখেছো, যার ফলে কি হবে, তোমার বন্ধু পিছিয়ে যাবে আর তুমি এগোনোর চেষ্টা করবে। যেহেতু এবার একে অপরকে ধরে রেখেছো ফলে কি হবে, তুমি এরকম বেঁকে যাবে এবং এরকমভাবে জিনিসটা ঘুরে যাবে। তাহলে ব্যাস, দিক পরিবর্তন কিন্তু এই কারণেই হয়। তাহলে বোঝা গেছে দিক পরিবর্তন কেন হলো? ক্লিয়ার? আচ্ছা, এবার যদি এটা তো তির্যক আপতনের ক্ষেত্রে, এটা হচ্ছে তির্যক আপতন। মানে কি, আলো দেখো এরকম ট্যাচ্ছা হয়ে পড়েছে। হতে পারে আলোকরশ্মি বিভেদ তলের উপরে লম্বভাবে পড়লো, এটা হচ্ছে আমি লিখতে পারি লম্ব আপাতন। মানে আলোকরশ্মি ধরো একদম লম্বালম্বি পড়ছে, ঠিক আছে, হতেই পারে। তার মানে কি হচ্ছে ঘটনাটা, এবারে খেয়াল করো, প্রত্যেকটা আলোকরশ্মি একই সময়ে বিভেদ তলকে টাচ করছে। যেমন এখানে আমি লিখেছিলাম আলোকরশ্মি গুচ্ছ এক সময়ে বিভেদ তলকে স্পর্শ করে না, বাট লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিটা আলোকরশ্মি গুচ্ছ যখনই দেখ এভাবে যখন আছে, তির্যকভাবে ছিল যখন, তখন এটা দেখ টাচ করে ফেলেছে, এটা টাচ করেনি। বাট লম্বভাবে যখন পড়ছে দেখ প্রত্যেকটা এরকম ভাবে নামছে, প্রত্যেকে একই সময় টাচ করছে। আমি লিখতে পারি লম্ব আপাতনে আলোকরশ্মি গুচ্ছ একই সময়ে বিভেদ তলকে স্পর্শ করায়, বিভেদ তল স্পর্শ করায় বেগ পরিবর্তন হলেও দিক পরিবর্তন হয় না। কি বললাম বুঝতে পেরেছো? দেখ কি হয়, এইগুলো না সোজাসুজি চুপচাপ চলে যায়। মানে কি, দিক পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন হচ্ছে না, তার মানে কিন্তু বেগ কিন্তু পরিবর্তন হচ্ছে, বেগ কিন্তু কমে যাচ্ছে। বেগ কমলেও কি হচ্ছে, এখানে বেগ কমছে, কারণ স্বাভাবিকভাবে লঘু থেকে, এটা তো লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, তাহলে লঘু থেকে ঘনতে প্রবেশ করলে স্বাভাবিকভাবে বেগ কমবেই। আবার উল্টো যদি হয়, যদি ঘন থেকে লঘুতে প্রবেশ করে তাহলেও কিন্তু বেগ কমবে। বেগ কিন্তু কমছে,
কিন্তু যেহেতু প্রত্যেকটা আলোকরশ্মি একই সময়ে একে অপরকে মানে বিভেদ তলকে টাচ করছে, তাই এক্ষেত্রে কিন্তু দিকের কোনো পরিবর্তন হয় না। তাই মনে রাখবে লম্ব আপাতনের ক্ষেত্রে কিন্তু যেভাবে আলোকরশ্মি আসে সেই রকমভাবেই কিন্তু বিভেদ তলে প্রবেশ করে। একমাত্র তির্যক আপাতনের ক্ষেত্রে কিন্তু আলোকরশ্মি গুচ্ছগুলো বেঁকে যায়। তাহলে বোঝা গেছে? তাহলে ক্লিয়ার? তাহলে লম্ব আপাতন আর তির্যক আপাতন। যদি তোমাকে বলে কোন আপাতনের ক্ষেত্রে আলোকরশ্মির বেগ পরিবর্তন হয়, বলবে দুটোর ক্ষেত্রেই। তির্যক এবং লম্ব দুটোর ক্ষেত্রেই আলোকরশ্মির বেগ পরিবর্তন হয় একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করলে। বাট কোনটার ক্ষেত্রে দিকের পরিবর্তন হয়? অফকোর্স তির্যক আপাতনের ক্ষেত্রে, মানে যেটা তেচ্ছাভাবে এসে বিভেদ তলে পড়ছে, সে আলোকরশ্মি কিন্তু মাধ্যমে প্রবেশ করলে, অন্য কোনো মাধ্যমে প্রবেশ করলে ভিন্ন ঘনত্বের তখন দিকটা পরিবর্তন করে, মানে তখন বেগও পরিবর্তন হয়, দিকও পরিবর্তন হয়। বাট লম্ব আপাতনের ক্ষেত্রে কিন্তু অনলি বেগের পরিবর্তন হয়, কারণ যেহেতু প্রত্যেকটা আলোকরশ্মি গুচ্ছের প্রতিটা রশ্মি একই সাথে কি লেখা আছে, একই সময়ে যেহেতু বিভেদ তলকে স্পর্শ করে, একই সময়ে যেহেতু বিভেদ তলকে স্পর্শ করে, তাই এদের বেগের পরিবর্তন হলেও দিকটা পরিবর্তন হয় না। ক্লিয়ার? তাহলে প্রতিসরণের কারণ একদম ক্লিয়ার। এবার আমরা চলে আসব প্রতিসরণের শর্ত। একটা কোশ্চেনের কিন্তু অ্যান্সার আমি পেয়ে গেলাম যে কেন দিক পরিবর্তন হচ্ছে একটা ঘনত্ব থেকে আরেকটা ঘনত্বের মাধ্যমে প্রবেশ করলে, এটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এটা তো আমাদের ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড যে আমি কোশ্চেনটা করেছিলাম যে কোন দিকে বেগবে, হতেই পারে সে অভিলম্বের কাছাকাছি চলে এলো, হতেই পারে অভিলম্ব থেকে দূরে সরে গেল, তাহলে এটা কোনটার ক্ষেত্রে কি হবে? তাহলে 1 নম্বর, যদি আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে, লঘু মাধ্যমের মধ্যে এক্সাম্পল ধরো বায়ু, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, যেমন ধরো বায়ু থেকে জল, বায়ু থেকে কাঁচ, তখন আলোর বেগ হ্রাস পায় এবং প্রতিসরণের পর তা অভিলম্বের কাছে চলে আসে। মানে কি হচ্ছে দেখো, এই ধরো ওপরে বায়ু মানে লঘু মাধ্যম, আর নিচে জল মানে ঘন মাধ্যম, আলোকরশ্মি টুইং পড়ল, আপাতন বিন্দুতে আমাদের কি অঙ্কন করতে হয়? টুইং। আমরা অভিলম্ব অঙ্কন করেছি, সোজা নেই, অভিলম্ব অঙ্কন করলাম। আলোকরশ্মি কোন দিকে চলে যাওয়ার কথা ছিল? টিং ডিডিং ডিডিং, ডিং ডিডিং ডিডিং, ডিং ডিডিং ডিডিং, ও সোজাসুজি এভাবে চলে যাওয়ার কথা ছিল। বাট কোশ্চেনে কি, কোশ্চেন বলছি, শর্তে কি লেখা আছে? যদি আলোকরশ্মি লঘু থেকে ঘনতে প্রবেশ করে তাহলে কিন্তু বেগ কি হবে? বেগ কিন্তু কমবে, কারণ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে কনজেস্টেড অণুগুলো পরপর রয়েছে, তো অণু স্বাভাবিকভাবে আমার বেগ হ্রাসপ্রাপ্ত হবে। আমি তো আর অনেক যেখানে গ্যাঞ্জাম রয়েছে সেখানে তো আর বেশি জোরে ছুটতে পারবো না, ধাক্কা খাবো, ধাক্কা খাওয়ার ফলে কি হবে? আমার বেগ কমে যাবে। তাই স্বাভাবিকভাবে এখানে বেগ কমছে, তাহলে এখানে কি হচ্ছে? আলোর বেগ কমছে। আমি ধরলাম এখানে আলোর বেগ c, এখানে আলোর বেগ v, কমে গেল, যেখানে c ইজ গ্রেটার দ্যান v। যদি কমে যায় তাহলে আলোক রশ্মিটা যে বেগবে সেটা হচ্ছে, এটা অভিলম্ব তো, n1 n2 a o b, ওর চলে যাওয়ার কথা ছিল এভাবে, তা না গিয়েও অভিলম্বের দিকে চলে আসছে, মানে এটা অভিলম্বের দেখো কাছে চলে আসছে। এটা হচ্ছে একটা 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত কি বলা হচ্ছে? দ্বিতীয় শর্তে বলা হয় 2 নম্বর শর্ত, যে আলো ঘন মাধ্যম, কি নামে ডেকে বলবো তোমাকে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে আলোর কি হয়? আলোর বেগ বৃদ্ধি পায়। কারণ কি? ঘন থেকে লঘুতে যাচ্ছে তো, ফলে প্রতিসরণের পর
বেগটা অভিলম্ব থেকে দূরে চলে যায়। তার মানে ধরো ওপরে জল মানে ঘন, নিচে বায়ু, বা তুমি বলতে পারো লঘু মাধ্যম। মানে ধরো কাঁচ থেকে বায়ুতে ঢুকছে, এরকম ভাবতে পারো। ওই যে ওপরে যে জলই থাকবে এমন না হতে পারে, ওপরে ধরো কাঁচ আছে, কাঁচও কিন্তু একটা ঘন মাধ্যম। তাহলে এবারে কি হবে, আলোক রশ্মি ডুং করে পড়লো, অভিলম্ব আঁকবো, আপাতন বিন্দুতে আঁকলাম, ওর চলে যাওয়ার কথা ছিল কিভাবে, এভাবে। তা না গিয়ে কি বলা হয়েছে, যেহেতু এক্ষেত্রে কি হয়ে গেছে, বেগ বৃদ্ধি পাবে। তার কারণ কি, ওপরে হচ্ছে ঘন মাধ্যম, নিচে হচ্ছে লঘু মাধ্যম। তার মানে আমি কি বলতে পারি, লঘু মাধ্যমে প্রবেশের ফলে বেগটা বৃদ্ধি পাচ্ছে। বেগ বৃদ্ধির ফলে কি হবে, আলোক রশ্মিটা অভিলম্ব থেকে, যে সবুজটা হচ্ছে অভিলম্ব থেকে ও দূরে চলে যাবে। দেখো দূরে চলে গেল, ওর যাওয়ার কথা ছিল এভাবে, তা না গিয়ে অভিলম্ব থেকে দূরে চলে গেল। এই দুটো শর্ত কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি প্রতিসরণের কারণ কি, শর্ত দুটো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে লঘু থেকে ঘনতে গেলে কি পরিবর্তন হয়, ঘন থেকে লঘুতে আসলে কি পরিবর্তন হয়। ক্লিয়ার? তাহলে বাস। আর যে কোনো আঁকা হলে কিন্তু তোমরা অলওয়েজ এটাকে পয়েন্টিং করে দেবে। আমি যদি পয়েন্টিং নাও করি, এগুলো কিন্তু পয়েন্টিং করে দেবে। আর এক্ষেত্রে দেখো, খেয়াল করে দেখো, আগেরটার ক্ষেত্রে আপাতন কোণ এটা, প্রতিসরণ কোণ আমরা কোনটাকে বলেছিলাম, যে অভিলম্ব আর প্রতিসৃত রশ্মির মাঝখানের অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে চ্যুতি কোণ, তাই তো? তাহলে এখান থেকে দেখে বোঝাই যাচ্ছে যে আপাতন কোণ ইজ গ্রেটার দ্যান প্রতিসরণ কোণ। দেখো আপাতন কিন্তু প্রতিসরণ কোণের থেকে বড় এই কেসের ক্ষেত্রে, যখন বায়ু থেকে জল বা লঘু থেকে ঘনতে আলোক রশ্মি প্রবেশ করছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে আপাতন কোণ I ইজ গ্রেটার দ্যান প্রতিসরণ কোণ R। ওকে, কিন্তু এই কেসের ক্ষেত্রে দেখো, নেক্সট কেস, এক্ষেত্রে দেখো প্রতিসৃত রশ্মি থেকে অভিলম্ব কতটা দূরে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখানে প্রতিসরণ কোণ ইজ গ্রেটার দ্যান I। তাহলে এক্ষেত্রে যে যখন আলো ঘন থেকে লঘুতে যাবে, তখন প্রতিসরণ কোণ R is greater than আপাতন কোণ। বুঝেছো? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে প্রতিসরণের শর্ত আমাদের কাছে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, তাই তো? একদম জলের মতো পরিষ্কার। তাহলে ঠিক আছে, এখানে কিন্তু আর বেঁকে যাওয়ার কোনো কন্ডিশন নেই। এবারে আমরা কিছু দৈনন্দিন জীবনে প্রতিসরণের অ্যাপ্লিকেশনস দেখব। একদম প্রথমেই যখন বলেছিলাম যে এই যে একটা কয়েনকে তুমি একটা গামলার মধ্যে ফেলে দাও, ওপর থেকে যদি তুমি দেখো, তোমার দেখে কি মনে হবে, কয়েনটা বোধহয় একটু উপরে উঠে এসছে। তার কি কারণ? তার কারণ হচ্ছে এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, ছবিটা অতটাও ক্লিয়ার না, আমি এঁকে দিচ্ছি। এটা হচ্ছে গামলা, ये है एक गमला जिसमें है पानी। आज ब्लू है पानी 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 पानी, और दिन भी सानी 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 सानी। आ जाओ ऑन द बीच यार, फोटो मेरे खींच। দেখ এইখানটা রয়েছে, ফটো আর খিঁচতে হবে না। এবার তোমরা দেখো, একদম নিচে হচ্ছে একটা কয়েনকে রাখা হয়েছে, ভালো কথা। এবারে আমি ওপর থেকে দেখছি, আজ मैं ऊपर, ওপর থেকে আমি দেখছি আসমা না, কয়েন হ্যাঁ নিচে। ক্লিয়ার? আচ্ছা, এবার এখান থেকে কি হয়, দেখ আলোক রশ্মি ঠিক এইভাবে যাবে। দেখ এখান থেকে এটা তো এইভাবে গিয়ে ধর আলোক রশ্মি আপতিত হলো। ভালো করে খেয়াল করবি, নিচে জল ওপরে বায়ু, তাহলে ঘন থেকে কোথায় যাচ্ছে, লঘুতে। আমি আপাতন বিন্দুতে কি করব, আচ্ছা এটা হচ্ছে লেভেল, এটা হচ্ছে বিভেদ তল, এই যে জল তলের লেভেল এটা। তাহলে আমরা কি জানি যে ঘন থেকে, এটা ঘন, এটা লঘু, ঘন থেকে লঘুতে প্রবেশ করলে কি দিক, কোন দিকে যায়, অভিলম্ব থেকে দূরে চলে যায়। তাহলে অভিলম্ব থেকেও দূরে চলে গেল। ঠিক আছে, এটা এই জায়গাটায় আমি চোখ দিয়ে দেখছি, এখানটায় আমার চোখ আছে। ঠিক আছে,
কিন্তু সবসময় মাথায় রাখবে আমাদের চোখ কখনো আলোর বাঁকা পথকে অনুসরণ করতে পারে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের চোখ আলোর বাঁকা পথ অনুসরণ করতে পারে না, ঠিক আছে? সবসময় ভাবে কি যে আলোক রশ্মি সবসময় সোজাভাবে আসছে, তাহলে এই যে এইরকম যে বেঁকে গেল এই বাঁকা পথটাকে আমাদের চোখ কিন্তু মানে ইয়ে করতে পারে না। ও তখন কি ইমাজিন করে এই যে যেটা বেরোচ্ছে এটাকে না পেছন দিকে ও এক্সটেন্ড করে দেয়, মানে পেছন দিকে ও ভাবে কি যে সোজাই বোধহয় আলোটা আসছে, ওই অসৎ বিম্বের মতো। অসৎ বিম্বের ক্ষেত্রে খেয়াল কর আমাদের চোখ কিন্তু এই পেছনের দিকে মানে এই বাঁকা পথটা অনুসরণ করতে পারছিল না, যার জন্য ওই প্রতিসৃত বা প্রতিফলিত রশ্মিগুলোকে পেছন দিকে এক্সটেন্ড করার ফল একটা বিন্দুতে অসৎভাবে মিলিত করা হচ্ছিল, মানে যেখানে অরিজিনালি মিলিত হচ্ছিল না, বাট আমরা ভেবে নিচ্ছিলাম, অ্যাজিউম করে নিচ্ছিলাম যে ওইখানে বোধহয় মিলিত হচ্ছে এবং ওখানে তৈরি হচ্ছিল কি অসৎ বিম্ব। এখানেও তাই হয়। দেখ এই যে আলোর বাঁকা পথটাকে কিন্তু অনুসরণ করতে না পারায় এটাকে পেছন দিকে ও আপনি নিজের মতো করে ইমাজিন করে নেয়, যার ফলে দেখ খেয়াল কর এই যে বস্তুটার অসৎ বিম্ব কোথায় তৈরি হয় এখন, এরকম একটা জায়গায়। তাহলে এটা কি, এটা হচ্ছে বস্তুর অসৎ বিম্ব। অরিজিনাল কি মানে অরিজিনালি বস্তুটা কি আদৌ উপরে রয়েছে না, আমরা জাস্ট ভেবে নিচ্ছি যেহেতু আমাদের চোখ এই বাঁকা পথটা অনুসরণ করতে পারে না, তাই আই লিখেছি রে, তাই আমরা ইমাজিন করে নিই, ঠিক আছে, যে আলোক রশ্মি বোধহয় সোজাসুজি আসছে। ইমাজিন করে নিই যে আলো সোজা পথে আসছে, সোজা পথে আসছে এবং এর ফলে বস্তুর অসৎ বিম্ব সৃষ্টি হয়। খেয়াল করে দেখ, আমাদের এটা হচ্ছে অরিজিনাল পজিশন, দেখতে পাচ্ছিস এই ছবিটা, আমাদের চোখ ওপরে রয়েছে, এই যে এখান থেকে আলো এরকম বেঁকে আমাদের চোখে যাচ্ছে, বাট আমাদের চোখ তো আর বাঁকা পথটা এই যে এরকম একটা বাঁকা পথ অনুসরণ করতে পারে না। ও তখন কি করেছে, ও রশ্মিটাকে পেছন দিকে বর্ধিত করে ফেলেছে এবং বর্ধিত করার ফলে দেখা যাচ্ছে যে এই জায়গাটায় উৎপন্ন হচ্ছে এই বস্তুটার একটা অসৎ বিম্ব, এবং এই জায়গাটায় যদি এখন আমি হাত ডোবাই তাহলে আমরা কিন্তু অরিজিনালি বস্তুটাকে এখানে পাবো না, তাহলে এর থেকে কিন্তু নিচে পাবো। তাই জন্যই বলা হচ্ছে যে সুইমিং পুলের ওপর থেকে যদি দেখে মনে হয় কি ওপরের নিচের যে সুইমিং পুলের নিচের যে মেঝেটা ওটা অনেকটা উপরে চলে এসছে, এটা একমাত্র প্রতিসরণের অ্যাপ্লিকেশনের জন্য হয়। আর এটা একমাত্র কেন হয়, আলোক রশ্মির বেঁকে যাওয়ার কারণে অসৎ বিম্ব সৃষ্টি হয়, যার কারণে এই একটা ইলিউশন ক্রিয়েট হয়। বোঝা গেছে? তাহলে এই একই কারণে কিন্তু এই পেনের যে বললে না পেনটাকে জলের মধ্যে ডোবালে পেনের এই পোর্শনটা বেঁকে যায়, এটা কিন্তু একমাত্র প্রতিসরণের কারণে হয়, আর আলোক রশ্মির বাঁকা পথের কারণে এই ঘটনাটা ঘটে। আর এটা কেন হচ্ছে, কেন আলোক রশ্মি বাঁকছে, এখানে আলোক রশ্মি আলোর বক্র পথের জন্য বা দিক পরিবর্তনের জন্য এই দৃষ্টিভ্রম হয়। আর এটা কেন হচ্ছে, এটা হচ্ছে একমাত্র হচ্ছে আলোর প্রতিসরণের কারণে। তাহলে বোঝা গেছে কি ব্যাপার, এই একই জিনিস দেখাচ্ছে পেনের ক্ষেত্রে। দেখ এখানে ছবিটা দিয়েছি, এই যে পেন্সিলটা ডোবানো আছে, খেয়াল করে দেখ যেই জায়গাটা দিয়ে পেন্সিলটা ডুবে রয়েছে মনে হচ্ছে না একটু সরে গেছে, পেন্সিলটা মাঝখান দিয়ে কেটে বা ভেঙে বেরিয়ে গেছে, ভেঙে কিছুটা নিচের দিকে কিছুটা সরে এসছে, বাট অরিজিনালি কিন্তু এরকম কি হয়, এখানে কি পেন্সিলটা ভেঙে যায় জলে ডোবালে? না। কেন হচ্ছে, তার কারণ পুরো এই একই কনসেপ্ট। দেখ পেন্সিলটা এই দেখ, এটা যদি গামলা হয়, এই হচ্ছে জল আছে, এই লেভেলে জল আছে, তুই একটা পেন্সিলকে এরকম ডুবিয়ে দিয়েছিস, এরকম একটা পেন্সিলকে ডোবানো আছে, ভালো কথা। এবার কি হচ্ছে, তুই উপর থেকে এখানটাকে থেকে দেখছিস, এখান থেকে তুই
দেখছিস, এরা ভূতের চোখ এঁকেছি আমি, যাই হোক সেটা বড় কথা না। কি হবে এখানে তাহলে, এই কালি দিয়ে, কোন কালি দিয়ে আঁকবো, সাদা কালি দিয়ে, এখান থেকে দেখ কি হবে। এখান এই প্রান্ত থেকে ধর এইভাবে আলোকরশ্মি গেল সোজা, ও কি করবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এরকম দূরে বেঁকে গেল। দাঁড়া একটু ভালো করে আঁকি। এইখান থেকে এরকম দূরে বেঁকে গেল, আর এখান থেকে ধর আমি দেখছি, আর আমাদের চোখ এই যে বাঁকা পথটা অনুসরণ করতে পারে না, যার ফলেও কি করবে, পেছন দিকে এটাকে এক্সটেন্ড করবে। তার মানে এই যে প্রান্তটা, এই পোর্শনটা উঠে আসবে এখানে, মানে এই বিন্দুটা থেকে আলোটা বেরিয়েছে, তো এই বিন্দুটাকে ও বাঁকা পথটাকে তো অতিক্রমই মানে অনুসরণই করতে পারছে না, ও কি করছে, ভাবছে যে আলোক রশ্মিটা বোধহয় সোজাসুজি আসছে। তার মানে এই পয়েন্টটা আমি যদি ধরি এটা ও বিন্দুটা এরকম ও ড্যাশ পয়েন্টে উঠে এসছে। তার মানে আমরা কি বুঝবো, যে এই পেন্সিলটা বেঁকে এরকম এই জায়গাটা দিয়ে ভেঙে গেছে, এরকম ডিসপ্লেসড হয়ে যাচ্ছে। এটা পুরোপুরি কিন্তু ইলিউশন। জাস্ট এটা কি মেনলি কি হয়েছে এখানে, অসৎ বিম্ব সৃষ্টির কারণে এই ইলিউশনটা দেখা যাচ্ছে। আর এটা কেন হয়েছে দেখ, এখানে ছবিটা দেখানো আছে, এটা কেন হচ্ছে, এটা পুরোপুরি কিন্তু আলোর দিক পরিবর্তন বা আলোর এই বেঁকে যাওয়ার কারণে হচ্ছে। আর এই আলোর বেঁকে যাওয়া কেন হচ্ছে, বেগের পরিবর্তনের কারণে, মানে এটা আলোর প্রতিসরণের মেন কালপ্রিট হচ্ছে বেগ পরিবর্তন। বেগ পরিবর্তন হচ্ছে কারণ কি, জলের মধ্যে আলোর বেগ v, বাতাসের মধ্যে আলোর বেগ c, 3 × 10⁸ মিটার/সেকেন্ড, c দিয়ে ডিনোট করা হয়। এটাই হচ্ছে 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড। এই বেগের পরিবর্তনের কারণে হচ্ছে প্রতিসরণ, আর প্রতিসরণ মানে কি, দিক পরিবর্তন। আর আমাদের চোখ এই দিক পরিবর্তনটাকে অনুসরণ করতে পারছে না, যার ফলে তৈরি করছে অসৎ বিম্ব। না দাঁড়া, তার আগে লিখি দিক পরিবর্তন। আর কি হচ্ছে, আমাদের চোখ বক্রপথ অনুসরণ করতে পারছে না, অনুসরণ করতে না পারায় তৈরি করছে অসৎ বিম্ব, যার ফলে সৃষ্টি হচ্ছে দৃষ্টিভ্রম। বোঝা গেছে, মানে এইরকম ডিসপ্লেসমেন্টটা এই কারণে তৈরি হচ্ছে। ক্লিয়ার তো, এটা হচ্ছে কিছু প্রতিসরণের দৈনন্দিন অ্যাপ্লিকেশন। আচ্ছা, এটার আরেকটা অ্যাপ্লিকেশন আছে, হচ্ছে ধর তুই বড়শি দিয়ে মাছকে গাঁথছিস, বা তুই ধর নিচে দেখছিস যে একটা মাছ আসছে জলের তলায়, এবার তুই খপাত করে ধরতে চাইলি, কিন্তু তুই কিন্তু মাছটাকে ধরতে পারবি না। কারণ কি বললাম, যেটা অরিজিনালি আমরা ওপর থেকে দেখছি জলের তলায় এই জিনিসটা রয়েছে, ওই জায়গায় যদি আমি হাত দিই, ওই জায়গায় কিন্তু বস্তুটা আদৌ থাকছে না, বস্তুটার একটা অসৎ বিম্ব ওই জায়গাটায় ক্রিয়েট হচ্ছে। তা আমি যদি ওই জায়গাটায় ধরতে চাই, তা ওই জায়গাটা তো মাছ থাকছে না, তার থেকে কিন্তু নিচে মাছ থাকছে। তাই আমাদেরকে কিন্তু যখন বড়শি দিয়ে মাছ ধরতে হয়, বা আমাদেরকে না, জেলেরা যখন বড়শি দিয়ে মাছ ধরে, কখনো কিন্তু মাছের যেটা ওপর থেকে ও দেখছে ওই জায়গায় কিন্তু ও বড়শি মারে না, ওর থেকে একটু নিচে কিন্তু ও বড়শিটাকে ফেলে। তাহলে কি বলা হয়েছে দেখি, যে পুকুরের জলের মাছকে বর্ষাবৃদ্ধ করতে হলে, দেখ এ কি করছে, এই মাছটাকে বর্ষাবৃদ্ধ করতে চাইছে, মানে বর্ষা দিয়ে গাঁথতে চাইছে বড় মাছকে। মাছটিকে লক্ষ্য করে বর্ষা ছুড়লে তা কিন্তু বিদ্ধ হবে না, কারণ আমি বা জেলেটা যেইখানে দেখছে যে মাছটা এখানটায়, ও কি দেখছে, ও দেখছে মাছটা বোধহয় এখানে রয়েছে, ও দেখছে কি মাছটা ওপর থেকে যেহেতু দেখছে, ও জলের ওপর থেকে ও দেখছে মাছের পজিশনটা হচ্ছে এখানটায়। তার কারণ এখান থেকে অসৎ বিম্ব তৈরি হয়েছে মাছের, ও ওপর থেকে দেখছে মাছটা এখানে রয়েছে, বাট অরিজিনালি কিন্তু মাছটা মোটেও এখানে নেই, অরিজিনালি কিন্তু মাছটা রয়েছে হচ্ছে এই জায়গাটা হচ্ছে অরিজিনালি মাছটা রয়েছে। আর এখান থেকে কি এসছে, আলোটা এরকমভাবে এসছে, দিয়ে এরকম বেঁকে লোকটার চোখে পড়েছে, এই যে বেঁকে এই লোকটার চোখে পড়েছে। আর আমাদের লোকটার চোখ তো আর এরকম তোর বাঁকা পথটা অনুসরণই করতে পারেনি, এটা হচ্ছে লোকটা, এটা হচ্ছে এই লোকটা, ঠিক আছে, এটা হচ্ছে লোকটা।
আর আমাদের চোখ কি হয়, এরকম বাঁকা পথকে মোটেও অনুসরণ করতে পারে না, ও তখন এটার পেছন দিকে বর্ধিত করে এটার একটা মাছটার অসৎবিম্ব তৈরি করে ফেলে এখানে। ফলে আমি যদি এখন বর্ষাটাকে ওই আমি যেখানে দেখছি সেই জায়গাটায় ছুরি, মাছ তো ওখানে নাই, মাছের অসৎবিম্বটাকে আমি দেখতে পাচ্ছি, তার মানে মাছ দিয়ে আমি ওটাকে ধরতেই পারবো না মাছটাকে, তাহলে আমাকে বর্ষাটাকে ওর থেকে নিচে ছুঁড়তে হবে, তাহলে কিন্তু আমি এটাকে বর্ষাবৃদ্ধ করতে পারবো। ক্লিয়ার? তাহলে বুঝতে পারা গেছে? বাস। এরপরে আমরা প্রতিসরণের সূত্রে চলে আসব, যেটা খুব ইম্পর্টেন্ট, খুব মানে ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রতিসরণের প্রথম সূত্র হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্রের সাথে এক্স্যাক্ট সেম। প্রতিফলনের প্রথম সূত্র কার কার মনে রয়েছে? হাত তোলো যে আমার প্রতিফলনের প্রথম সূত্রটা মনে রয়েছে। যদি মনে না থাকে তাহলে কি করতে হবে, PW বাংলায় গিয়ে মানে চ্যানেলটার মধ্যে গিয়ে আমাদের আলোর যে প্রথম লেকচারটা মানে যেখানে তুমি লিখবে আলো ক্লাস 8 বাই সুহেনা ম্যাম, তারপরে লিখতে পারো মানে PW বাংলা 8, 9, 10 এরকমভাবে সার্চ করবে এবং পেয়ে যাবে আমাদের ভিডিও। এবং আমাদের ভিডিও কি, আমার ভিডিও পাবে যেখানে আমি আলোর প্রথম লেকচার করেছি, এবং সেখানে কিন্তু আমি প্রতিফলনের সূত্র থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলসে করেছি। ঠিক আছে, তা প্রতিফলনের সূত্র যেরকম আমরা পড়েছিলাম যে প্রতিফলিত আলোকরশ্মি, আপতিত আলোকরশ্মি, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সবাই একই সমতলে থাকে, প্রতিসরণেও তাই হয়। প্রতিসরণে কি হয়, আপতিত আলোকরশ্মি যেরকম আমি ডায়াগ্রাম এঁকেছিলাম, আপতিত আলোকরশ্মি, প্রতিসৃত আলোকরশ্মি আর আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই যে এটা প্রতিসৃত এবং অভিলম্ব এরা কি থাকবে, এরা সব সময় একই সমতলে থাকবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ল অফ রিফ্র্যাকশন। এখানে এটা হচ্ছে আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে কি বলেছে দেখি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপাতন বিন্দুতে অভিলম্ব কি হয়, এরা সর্বদা একই সমতলে বিলং করে। আসল এটা তো আমরা জানি, হয়ে গেল, এটা আমাদের প্রতিসরণের সূত্র একদম মুখস্থ হয়ে গেল। আসল গল্পটা তো প্রতিসরণের দ্বিতীয় সূত্রে আমাদের কি বলতে চেয়েছি, এই সূত্রটাকে আমরা স্নেলের সূত্র বলে থাকি। আচ্ছা, এই সূত্রে কিছু ট্রিকোণমিত্রিক কনসেপ্ট রয়েছে যেটা তোমাদের এখনো অতটাও নেই। কি বলেছে একটুখানি আমরা দেখব। বলেছে একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, হতে পারে সেটা ইয়েলো কালারের লাইট আসছে, হতে পারে হোয়াইট আসছে, হতে পারে ভায়োলেট আসছে, রেড আসছে, কোনো নির্দিষ্ট আলোর বর্ণের আলো মানে একটা নির্দিষ্ট বর্ণের আলো সেটা ডিফারেন্ট কালার হতে পারে, বাট নির্দিষ্ট বর্ণের আলো যদি কোনো বিভেদ তলে এসে পড়ে, তবে আপাতন কোণের সাইনের মান, এবার সাইন কনসেপ্টটা তোমরা জানো না, এটা ত্রিকোণমিতি থেকে আসছে। আপাতন কোণের সাইন, SIN, আপাতন কোণের সাইন মানে এটা হচ্ছে সাইন আই, সাইন অ্যাঙ্গেল আই বাই প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণের কোণের সাইন মানে সাইন অফ আর। আমি সাইন থিটার কনসেপ্টটা একটু বাদে বোঝাচ্ছি, দাঁড়াও একটু শুনে নাও আগে। তাহলে আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, এদের কি করেছি আমি, অনুপাত করেছি না, বাই করে লিখলে 1 অনুপাত হয়, এদের অনুপাতটা অলওয়েজ কি হবে, ধ্রুবক হবে। ये क्या है, इतना क्या कॉम्प्लिकेशन है, এইটা তো কি জিনিস, সাইন মাইন আবার কি জিনিস, এর জন্য আমাদেরকে করতে হবে একটা ডায়াগ্রাম। আচ্ছা মনে রাখবে, এই যে সাইন থিটা, সাইন হচ্ছে একটি ত্রিকোণমিতির একটা ফাংশন, ঠিক আছে, আপেক্ষক বলা হয়, ফাংশন মানে আপেক্ষক, যেটা মেনলি ট্রায়াঙ্গেল থেকে আসে। সমকোণী ত্রিভুজ মানে জানো তো, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের, এটা তো সমকোণী ত্রিভুজ, এই দেখো এটা 90 ডিগ্রি, আমরা কি জানি ABC, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, সমকোণের অপোজিটে যেটা থাকে সেটা কি, সেটা হচ্ছে অতিভুজ, তার মানে হচ্ছে AB হচ্ছে লম্ব, AC এটাকে বলা হয় অতিভুজ, আর BC এটাকে বলা হয় ভূমি।
তো সমকোণী ত্রিভুজের সাইন, এই যে সাইন ফাংশন, কস ফাংশন, ট্যান, কট, এগুলো সব ট্রিগোনমেট্রিক ফাংশন, এগুলো মেনলি ট্রায়াঙ্গেলের থেকে আসে। তো এই সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ যদি করা হয়, মানে এটাই হচ্ছে সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, সমকোণী ত্রিভুজের সাইন থিটা মানে হচ্ছে, এটা ফর্মুলাটা আপাতত মনে রাখো, তোমরা যখন ক্লাস 9-10-এ যাবে তখন আরও ডিটেলসে পড়বে। তো সাইন থিটা মানে হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ এর অনুপাত। লম্ব আর অতিভুজকে অনুপাত করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাই হচ্ছে সাইন থিটার ভ্যালু, সেটাই হচ্ছে ওই সাইন ফাংশনটার ভ্যালু। এখানে থিটা মানে কি? থিটা মানে হচ্ছে এই কোণটা, এই কোণটা, যেই কোণটা হচ্ছে এই যে সূক্ষ্ম কোণটা ওখানে তৈরি হচ্ছে, এটা হচ্ছে থিটা। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে আমরা এই প্রতিসরণের ডায়াগ্রামটা আঁকার জন্য মানে একটা পুরো ডায়াগ্রাম অঙ্কন করবো, মানে প্রতিসরণের দ্বিতীয় সূত্রকে বোঝার জন্য। এটা হচ্ছে সেই ডায়াগ্রামটা। একটু আমি ভালোভাবে ডায়াগ্রামটা ড্র করি, দেখো পরের পেজে করছি। ধরো এরকম তো প্রতিসরণটা আঁকলাম, এটা হচ্ছে বিভেদ তল, ঠিক আছে, এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে আমাদের অভিলম্ব, আলোক রশ্মি আসছে, আলোক রশ্মি ধরো এরকম ভাবে আসছে, আমি লিখি এটা হচ্ছে তোমার বায়ু বা লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে কি হবে? ওর কোন দিকে যাবে? ও বেঁকে যাবে হচ্ছে এইদিকে, ভালো কথা, বেঁকে গেল। এবারে ওর যাওয়ার কথা ছিল কিভাবে? এরকম সোজাসুজি চলে যাওয়ার কথা ছিল। তা আমি এবার নামকরণ করব, এটা হচ্ছে N1, N2, A, B, এটা O। এটা হচ্ছে প্রতিসরণের একদম এক্সাক্ট ডায়াগ্রাম, এক্স ওয়াই। আমি প্রমাণ করতে চাইছি যে স্নেলের যে সূত্রটা বা প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে আমি প্রমাণ করতে চাইছি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। কি করে প্রমাণ করব? প্রমাণটা আমাকে কি করতে হবে, যে এই যে সাইন অফ আই বাই সাইন অফ আর সেটা হচ্ছে ধ্রুবক, মানে এই দুটোর অনুপাত করলে আমার যে ভ্যালুটা পাওয়া যাবে সেই ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না। ধ্রুবক কথার অর্থ এটাই যে দুটোর অনুপাত যদি আমি করি তাহলে সেটা কখনো চেঞ্জ হবে না। ধ্রুবক মানে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, যেটা কখনো চেঞ্জ হয় না। এবং সেটাকে প্রমাণ করার জন্য আমাকে একটা বৃত্ত আঁকতে হবে, একটা যে কোনো ব্যাসার্ধের আমি একটা বৃত্ত অঙ্কন করব, যে কোনো ব্যাসার্ধ নিয়ে। এই আপাতন বিন্দুকে সেন্টারে রেখে আমি একটা বৃত্ত অঙ্কন করব যে কোনো ব্যাসার্ধের। তাহলে আমি কি করলাম, যে কোনো ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করা হলো। দেখো এই বৃত্তটাকে, এই যে আপতিত রশ্মিটাকে বৃত্ত আমি ধরলাম এক্স বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, আর প্রতিষ্ঠিত রশ্মিটাকে এই বৃত্তটা ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এক্স আর ওয়াই দেখতে পাচ্ছ? ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, যদি না দেখতে পাও আমি আরেকবার সুন্দর করে আঁকছি। এটা হচ্ছে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, এটাকে একটু ছোট করে আঁকি, এটা হচ্ছে আর, আর এক্সটা হচ্ছে আপতিত রশ্মিটাকে ছেদ করেছে। এবার আমি কি করব, যেহেতু আমাকে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে না, সাইন আই মানে এই যে এই অ্যাঙ্গেল, এই যে সাইন আই মানে সাইন, এটা যেমন থিটা, এই থিটাটাকে করার জন্য আমি কি করেছি, সাইন থিটা মানে হচ্ছে এবি বাই এসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ করেছি। তাহলে আমাকে একটা সমকোণী ত্রিভুজ এখানেও অঙ্কন করতে হবে। তাহলে আমাকে কি করলাম, আমি এক্স বিন্দু থেকে অভিলম্বের ওপরে একটা লম্ব অঙ্কন করব এবং সেটা ধরলাম, নাম দিলাম সি। এক্স বিন্দু থেকে ট্রায়াঙ্গেল অঙ্কন করতে হচ্ছে তো, নাহলে তো আমি সাইন থিটা করতে পারবো না। তো ট্রায়াঙ্গেল অঙ্কন করার জন্য কি করলাম, এক্স বিন্দু থেকে অভিলম্বের ওপরে একটা সি মানে অভিলম্ব টানলাম, মানে একটা লম্ব অঙ্কন করলাম। একইভাবে প্রতিষ্ঠিত রশ্মির ওয়াই বিন্দু থেকে অভিলম্বের ওপরে আরেকটা এরকম লম্ব অঙ্কন করলাম, সেটা হচ্ছে বি বিন্দুতে অভিলম্বটাকে ছেদ করেছে।
ভালো করে খেয়াল করো, এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কোনটা কোনটা ত্রিভুজ? ট্রায়াঙ্গেল এক্স সি ও, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী, যার যার কোনটা সমকোণ? এক্স সিও, এটা হচ্ছে 90 ডিগ্রি, দেখা যাচ্ছে। আর একইভাবে যদি 90 ডিগ্রি এটা হয়, একেবারে আমি এই ত্রিভুজটা করেই দিচ্ছি, ছাড়ো, যদি এটা 90 ডিগ্রি হয়, আমাকে বলো তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এর সাইন আই কি হবে? এই ত্রিভুজটার লম্ব কোনটা? এই ত্রিভুজটার লম্ব হচ্ছে এক্স সি, তাই না? আর এই ত্রিভুজটার অতিভুজ কোনটা? ও এক্স। কি বললাম, বুঝতে পারছো কি পারোনি বলো? সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে এই ত্রিভুজটা যে উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ফার্স্ট অফ অল সমকোণী ত্রিভুজ ছাড়া সাইন কস ট্যান এগুলো হয় না। তাহলে সমকোণী ত্রিভুজের এখানে দেখতে পাচ্ছি এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই যে এটা 90 ডিগ্রি, আর এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা 90 ডিগ্রি। তাহলে এই যে 90 ডিগ্রির অপোজিটের বাহুটা হচ্ছে অতিভুজ হয়, তাই তো? আর 90 ডিগ্রির সাথে যেটা আছে সেটা হচ্ছে লম্ব, বা তুমি বলতে পারো এই যে সমকোণী ত্রিভুজের অপোজিট যে অ্যাঙ্গেলটা, এটার অপোজিটের বাহুটা হয় লম্ব। তাই তার মানে আমরা লিখেছি যে এক্সি হচ্ছে লম্ব আর ও এক্স হচ্ছে অতিভুজ, তাই জন্য অতিভুজ, তাই জন্য আমরা কিন্তু সাইন অফ আই মানে এক্সি বাই ও এক্স লিখতে পারি। এবার আমরা এই ত্রিভুজটা ক্ষেত্রে খেয়াল করব। ত্রিভুজ ট্রায়াঙ্গেল ওয়াই ও ডি, এটিও সমকোণী, এটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের খেয়াল করো কোনটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি? ওয়াই ডি ও, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে লম্ব কোনটা? লম্ব হচ্ছে ওয়াই ডি লম্ব, আর ও ওয়াই এটা অতিভুজ। তাহলে আমি যদি সাইন করি, সাইন অফ আর মানে সাইন অফ এই অ্যাঙ্গেলটা কি হবে? লম্ব বাই অতিভুজ মানে ওয়াই ডি বাই ও ওয়াই। এটা বুঝতে পারছো কি পারোনি? তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার আমাকে বলেছে যে সাইন আই বাই সাইন আরটা অলওয়েজ যে কনস্ট্যান্ট আসছে সেটাকে দেখাতে। তাহলে এই দুটোর আমাকে কি করতে হবে? অনুপাত করতে হবে। তাহলে আমি লিখতে পারি 1 ও 2কে ভাগ করে পাই কি হবে? সাইন আই বাই সাইন আর। তাহলে কি আসছে? এক্স সি বাই ও এক্স ডিভাইডেড বাই কি ওয়াই ডি বাই ও ওয়াই। বুঝতে পারছো? জাস্ট আমি কি করলাম? লেফট ভাগ করলাম, রাইট ভাগ করলাম। দেখো সাইন আই ভাগ করা মানে কি? লেফট হ্যান্ড সাইড ভাগ করা, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু আমি কি লিখতে পারি? দেখো সাইন আই মানে কি ছিল? এক্স সি বাই নিচে কি ছিল? ও এক্স, এটা তো সাইন আই হয়ে গেল, ডিভাইডেড বাই সাইন আর মানে কি ছিল? ওয়াই ডি বাই ও ওয়াই। তার মানে এটা ডিভিশন হলো কি হলো না বলো? হয়েছে। আচ্ছা, এবার ভালো করে এই বৃত্তটাকে খেয়াল করো। এই বৃত্তটার এটা কেন্দ্র থেকে এটা পরিধি। এটা তো বৃত্তের সম্পর্কে সবাই তোমরা জানো, ক্লাস 8-এ পড়ো। এটা হচ্ছে পরিধি, এটা কেন্দ্র থেকে পরিধির উপর এটা কি? এটা ব্যাসার্ধ, তাই তো? এটা ব্যাসার্ধ। তাহলে ও এক্স, আর একইভাবে কেন্দ্র থেকে পরিধি মানে ও ওয়াই, এটাও ব্যাসার্ধ। কি বলতে পারি? আমি লিখতে পারি ও এক্স ইকুয়াল টু ও ওয়াই। তার কারণ কি? এরা উভয়ই বৃত্তের ব্যাসার্ধ। খেয়াল কর, আমরা তো জানি যে বৃত্তের ব্যাসার্ধের মান সবসময় সমান হয়। এই ডিস্টেন্সটাও যা হবে এই ডিস্টেন্সটাও তাই হবে। তার মানে ও এক্স আর ও ওয়াইটা সেম। তাহলে এই লাইনটাকে আমি এখানটায় লিখছি, এই সাইডে লিখছি, এখানে জায়গা নেই আর, এখানে স্টার, এখানটা লিখছি। তাহলে সাইন আই বাই সাইন আর, তাহলে কি লিখতে যায়? এক্স সি বাই ও এক্স ডিভাইডেড বাই ওয়াই ডি বাই ও এক্স। যেহেতু কেন কি? কারণ হচ্ছে ও এক্স ইকুয়াল টু ও ওয়াই,
এটার মানটা ইকুয়াল হওয়ার কারণে কিন্তু আমরা কি করতে পারি, আমরা কিন্তু দুটো একই লিখে কেটে দিতে পারি। তাহলে আমাদের আলটিমেটলি কি আসছে, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু এক্স সি বাই ওয়াইডি। এটা আসছে আমাদের অনুপাতটা, সাইন আই বাই সাইন আর এর অনুপাতটা এক্স সি বাই ওয়াইডি আসছে। ভালো কথা, এই যে এটা আসলো, এই এক্স সি বাই ওয়াইডি মানে কি, এটা বাই এটার অনুপাত। দেখো এটা বাই এটার, এই দুটোর অনুপাত আমাকে সাইন আই বাই সাইন আর দিচ্ছে। অদ্ভুতভাবে দেখা যায়, তুমি যতই অ্যাঙ্গেল পরিবর্তন করো না কেন, এই দুটোর অনুপাতের মানটা কখনোই চেঞ্জ হচ্ছে না। মানে কি, আমি যতই যে কোনো আপাতন কোণের মানের জন্য, জায়গা থাকে না, এখানটা লিখলে হবে না, ছাড়ো পরের পেজে লিখছি। যে কোনো, আচ্ছা আমরা লিখে নিই সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু এক্স সি বাই ওয়াইডি। যে কোনো আপাতন কোণের মানের জন্য এক্স সি বাই ওয়াইডি এই অনুপাতের মান পরিবর্তন হচ্ছে না। মানে কি, ধর তুই এই ছবিটা দেখ, ধর তুই এবারে তুমি কন্টিনিউয়াসলি তুমি পরিবর্তন করছো এই কোণের ভ্যালুটা, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। তুই এবার ধর রশ্মিটাকে এভাবে ফেলছিস, তখন ধর এরকম আরও এরকম হয়ে যাবে। তো আলটিমেটলি দেখা যায় এই এক্স সি, এই যে এই এর বাই এর এক্স সি বাই ওয়াইডি এর যে মানটা, এই মানটা কোনো রকমভাবেই তুই যত খুশি আপাতন কোণ বাড়িয়ে কমিয়ে যেটা খুশি তুই চেঞ্জ কর না কেন, এই অনুপাতটা, এই যে এই অনুপাতটা যে কোনো আই মানে আপাতন কোণ মানের ক্ষেত্রে ধ্রুবক। এটা হচ্ছে পুরো এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, এই অনুপাতটা কোনোভাবেই চেঞ্জ করা যাচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি সুতরাং সাইন আই বাই সাইন আর এটা হচ্ছে ধ্রুবক কোয়ান্টিটি। মানে এটা হচ্ছে এক্স সি বাই ওয়াইডি আসলো, তো এক্স সি বাই ওয়াইডি এটা হচ্ছে কি আছে, কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না এর মানটা পুরোপুরি একটা কি কোয়ান্টিটি, ধ্রুবক কোয়ান্টিটি। তাহলে এটাকেই বলা হয় এই যে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় মিউ চিহ্ন দিয়ে লেখা হয়। মিউ, বিড়ালটাকে না মিউ, ওই মিউ চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে মিউ চিহ্নটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক দিয়ে একটা নাম দেওয়া হয় এই ধ্রুবক মানটা। তাহলে প্রতিসরাঙ্ক মানে কি, মিউ ইকুয়ালস টু এক্স সি বাই ওয়াইডি, বা তুমি বলতে পারো সাইন আই বাই সাইন আর, যেটা হচ্ছে, এটা দেখো আমি ধরে নিচ্ছি এটার হচ্ছে বায়ু, এটা হচ্ছে ধরলাম 1 নম্বর মাধ্যম, এটা হচ্ছে 2 নম্বর মাধ্যম, আমি ধরে নিচ্ছি 1 নম্বর আর 2 নম্বর মাধ্যম। তাহলে এক্ষেত্রে এটা লিখবো 1 এর থেকে 2 এ আলো আসছে, তো 1 থেকে 2 এ আলো যাচ্ছে, তাই 1 মিউ 2, তাহলে 1 মিউ 2। যদি 2 থেকে 1 এ আলো যেত তাহলে 2 মিউ 1 হতো। কি বললাম বুঝেছো? এইটাকে বলা হয়, এই যে এই 1 মিউ 2 কথাটার অর্থ হচ্ছে, এটাকে তো প্রতিসরাঙ্ক বলে, এটাকে একটু ভালো করে কি বলা হয়, 1 নং মাধ্যমের সাপেক্ষে 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক।
কি বললাম বুঝতে পেরেছো? এটা হচ্ছে 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরের। যদি 2 থেকে 1-এ আলো যেত তখন কি লিখতাম? 2 এর সাপেক্ষে 1-এর প্রতিসরাঙ্ক। বোঝা গেছে? তাহলে প্রতিসরাঙ্ক মানে হচ্ছে sin i বাই sin r, মানে যেটা হচ্ছে একটা সম্পূর্ণ ধ্রুবক রাশি। এই প্রতিসরাঙ্ক কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে, সেগুলো আমরা আরও বড় হলে শিখবো। আলোর বর্ণের উপর নির্ভর করে, মাধ্যমের উষ্ণতার উপর নির্ভর করে, আমি লিখে দিচ্ছি না ছাড়ো। এটা নির্ভর করে মাধ্যমের প্রকৃতির ওপরে। 1 নম্বর মাধ্যমের প্রকৃতি। ঠিক আছে, মাধ্যমের প্রকৃতি মানে কি? যদি ঘন মাধ্যম হয়, ঘন মাধ্যম হলে মিউর মান বেশি হয়, আর লঘু মাধ্যম হলে প্রতিসরাঙ্ক কম হয়। ঠিক আছে, তাহলে এই মানটার উপর ডিপেন্ড করে। 2 নম্বর হচ্ছে আলোর বর্ণের ওপর ডিপেন্ড করে, আলোর বর্ণ। আর 3 নম্বর হচ্ছে মাধ্যমের উষ্ণতা। এই 3টে বিষয়ের উপরে হচ্ছে আলোর প্রতিসরাঙ্কটা ডিপেন্ড করে। কি বললাম বুঝতে পারলে? তাহলে খুব ইম্পর্ট্যান্ট এই 3টে জিনিস, যে এই 3টে বিষয়ের হচ্ছে ওপর আমাদের প্রতিসরাঙ্ক ডিপেন্ড করে। তাহলে প্রতিসরাঙ্ক কমপ্লিটলি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, যেটা কোনোভাবেই চেঞ্জ হয় না। আপাতন কোণ বা প্রতিসরণ কোণকে যদি তুমি চেঞ্জ করো, ওটা একটা পুরোপুরি মাধ্যমের উপাদানগত বৈশিষ্ট্য। এই প্রতিসরাঙ্কটা হচ্ছে মাধ্যমের উপাদানের ওপর নির্ভরশীল। মানে বায়ুর ক্ষেত্রে আমি ধরলাম, বায়ুর ক্ষেত্রে মিউর মান কত জানো? 1। জলের ক্ষেত্রে মিউর মান হচ্ছে 1.33। কাচের ক্ষেত্রে মিউর মান হচ্ছে 1.5। তার মানে দেখো ডিফারেন্ট মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকে। এবং অদ্ভুতভাবে খেয়াল করো, যত আমি ঘন হতে থাকছে, দেখো প্রথমে বায়ু সব থেকে কম, জল তার থেকে ঘন, একটু বেশি হলো প্রতিসরাঙ্ক, কাচ আরও ঘন, একটু বেশি হলো। তাই জন্যই এখানে লেখা হয়েছে যে যত ঘন হতে থাকবে তত কিন্তু মিউর মান বেশি হবে, যত লঘু থাকবে তত মিউর মান কম। তাহলে ক্লিয়ার তাহলে প্রতিসরাঙ্ক সম্পর্কে? চলো, এবার প্রতিসরাঙ্কের 2টো ভাগ হয়। ঠিক আছে, এটা আরও পরে পড়বে যে প্রতিসরাঙ্ক 2 রকমের হয়। একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, আর একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। পরম মানে হচ্ছে যদি আলো বায়ু থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, তবে ওই মাধ্যমের, বায়ুর সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলে। ঠিক আছে, মানে কি? মানে হচ্ছে ধরো এই যে আমি এখানে মিডিয়াম এঁকেছি, তো ওপরেরটা ধরো বায়ু, এটা ধরো বায়ু থেকে হতে পারে জলে যাচ্ছে বা কাচে যাচ্ছে বা তুমি গ্লিসারিনে যাচ্ছে, যে কোনো, মোটমাট বায়ু থেকে আলো আসছে, বায়ু থেকে মেন কথা আলো এসে প্রবেশ করছে। তাহলে এইটাকে, এই যে জল বা কাচ, এগুলোর প্রতিসরাঙ্ককে বলা হয় পরম প্রতিসরাঙ্ক, কারণ বায়ু থেকে সেটাকে আমরা দেখছি, পরম প্রতিসরাঙ্ক। আর আপেক্ষিক মানে হচ্ছে, এই আপেক্ষিক কথার অর্থ হচ্ছে যখন, এটা মানে কি? যখন আলো বায়ু ছাড়া, বায়ু বাদে অন্য কোনো, বায়ু বাদে যে কোনো মাধ্যম বা অন্য কোনো, বায়ু বাদে যে কোনো মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, এটাকে বলা হয়, তখন ওই প্রথম মাধ্যমের সাপেক্ষে
প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। ঠিক আছে, এগুলো আরও ডিটেলসে তোমরা যখন ক্লাস 10-এ যাবে তখন আরও ডিটেলসে পড়বে। এটা মানে কি, ধরো এই যে বিভেদ তল, ওপরে ধরো বায়ুর বদলে বায়ু নেই, বায়ু কখনো থাকবে না, বায়ু থেকে যদি জলে বা কোনো জায়গায় ঢোকে তাহলে সেটা পরম। আর যদি ধরো কাঁচ থেকে জলে ঢুকছে, বা তুমি বলতে পারো গ্লিসারিন থেকে আমি ধরতে পারি যে কাঁচে ঢুকছে, যে কোনো যেখানে যদি তুমি আলো যদি ঢোকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো, তখন আমরা যে প্রতিসরাঙ্কটাকে ইউজ করব সেটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু পুরোপুরি প্রতিসরাঙ্ক মোটামুটি বুঝতে পেরেছি, বোঝা গেছে? ওকে, এরপর আমরা আজকের একটা অদ্ভুত টপিকে আসবো, সেটা হচ্ছে সংকট কোণ ব্যাপারটা কি। ভালো করে খেয়াল করো, ভালো করে বুঝবে। হ্যাঁ, আমি ধরলাম এটা হচ্ছে বিভেদ তল, নিচে জল আছে ঘনমাধ্যম, ওপরে আছে কি, বা আমি ওপরেই ঘনমাধ্যম আঁকি যেখান থেকে বায়ু আসছে, ধরো ঘনমাধ্যম আছে জল আর নিচে আছে বায়ু, বা আমি ধরতে পারি ওপরে কাঁচ আছে, জল আর বায়ুটা কীরকম একটা অদ্ভুতই শোনাচ্ছে, ওপরে কাঁচ আছে নিচে জল আছে, কাঁচ থেকে জলে আলো প্রবেশ করছে। ঠিক আছে, এই হচ্ছে অভিলম্ব। ধরলাম এরকম একটা অ্যাঙ্গেলে এসে পড়লো, ভালো কথা। এরকম আসার ফলে আমরা কি জানি, এটা ঘন, এটা লঘু। ঘন থেকে লঘুতে গেলে কি হবে, আলোকরশ্মি কোন দিকে বেগবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। বললাম, বুঝতে পেরেছো? যাওয়ার কথা ছিল এভাবে, তাহলে ও ঘন থেকে লঘুতে যাচ্ছে মানেই ও কি হচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। ভালো কথা। আমি ধরলাম এক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তখন এটার প্রতিসরণের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয়ে গেল, এটাকে I1 ধরলাম, এটা R1, তখন হচ্ছে আমি ধরলাম এটার ক্ষেত্রে 60 ডিগ্রি হলো। এবার আমার শান্তি হয়নি, এবার আমি কি করব, আপাতন কোণটাকে একটু বাড়াচ্ছি। ভালো করে বুঝবি, এটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেহেতু যাচ্ছে, আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে চলে যাচ্ছে, আমি ক্রমাগত আপাতন কোণের মান বৃদ্ধি করছি। আপাতন কোণের মান এখন 45 থেকে আমি ধরলাম এখন করে দিয়েছি 60 ডিগ্রিতে পরিণত করেছি। এবার কি হবে, আলোকরশ্মি আরও দূরে চলে যাবে, আলোকরশ্মি আরও দূরে চলে গেল, এক্ষেত্রে ধরলাম এটার আর এর মানটা হয়ে গেল 75 ডিগ্রি, আরও দূরে চলে গেল। আরও সহ্য হয়নি, আমি আরও বাড়াচ্ছি। এবার আমি ধরলাম আপাতন কোণের মানটাকে হোয়াইট দিয়ে না, দাঁড়া কোন কালার নেব, হ্যাঁ, আপাতন কোণের তারিকা, আপাতন কোণের মানটাকে এবার আমি ধরলাম 70 ডিগ্রি করে দিয়েছি, আমি আরও বৃদ্ধি করেছি আপাতন কোণটাকে, এই যে এইরকম করে দিয়েছি। এটা কত, এটাও ধরলাম আমি, আই এর ভ্যালু হচ্ছে 70 ডিগ্রি। তার মানে কি, এইবার এই রশ্মিটা যখন প্রতিসৃত হওয়ার চেষ্টা করবে, আরও দূরে যাওয়ার চেষ্টা করবে। এবার ভালো করে খেয়াল কর, এই রশ্মিটা কি আর দূরে গেলে কি ঘটবে, আর দূরে গেলে এই রশ্মিটা একেবারে বিভেদ তল বরাবর চলে যাওয়ার চেষ্টা করবে না, একেবারে প্রতিসৃত রশ্মিটা বিভেদ তল বরাবর চেষ্টা করবে চলে যাওয়ার। তার মানে ভালো করে খেয়াল কর, এই যে অ্যাঙ্গেলটা এখন যখন আই এর মান 70 ডিগ্রি ছিল, তখন প্রতিসরণ কোণটা খেয়াল কর একেবারে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, একেবারে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার কি কারণ, আলোকে আমি কি করেছি, আলো ঘন থেকে লঘুতে গেলে কি হবে, অভিলম্ব থেকে দূরে সরতে থাকে, অভিলম্ব থেকে দূরে সরতে থাকে। এবার ক্রমাগত যদি আমি আপাতন কোণের মান বৃদ্ধি করতে থাকি, আপাতন কোণের মান ক্রমাগত বৃদ্ধি করা হলে প্রতিসৃত রশ্মিটা
প্রতিসৃত রশ্মি ক্রমাগত অভিলম্ব থেকে দূরে সরতে থাকবে, অভিলম্ব থেকে দূরে সরতে থাকবে। খেয়াল কর, এমন একটা টাইম আসবে, এরকম দূরে সরতে সরতে, ক্রমাগত এরকম দূরে সরতে 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 এমন একটা সময় আসবে যখন প্রতিসৃত রশ্মিটা বিভেদ তলের গা ঘেঁষে চলে যাবে। ওই অ্যাঙ্গেলটাকে, যে আপাতন কোণের জন্য প্রতিসৃত রশ্মি বিভেদ তলের গা ঘেঁষে চলে যায়, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? সংকট কোণ। সংকট কোণ বা এটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে দূরে সরতে থাকবে এবং একটি নির্দিষ্ট কোণে আলো আপতিত হলে তা প্রতিসরণের পর বিভেদ তলের গা ঘেঁষে বেরিয়ে যায় এবং সেক্ষেত্রে প্রতিসরণ কোণের মান আর এর মান 90 ডিগ্রি হয়। ওই অবস্থায় আপাতন কোণকে সংকট কোণ বলে। কি বললাম বুঝতে পেরেছো? যে অ্যাঙ্গেলে আলো পড়লে প্রতিসৃত রশ্মিটা বিভেদ তল বরাবর চলে যায়, সেই আপাতন কোণটাকে, অর্থাৎ এই যে আপাতন কোণটাকে আমরা কি বলবো? সংকট কোণ। সেটাকে থিটা সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ডেফিনেশনে কি বলেছে? ঘনমান। আর এটা সবসময় একমাত্র পসিবল যখন ঘন থেকে লঘুতে আলো আসবে। লঘু থেকে ঘনতে যদি আলো যায় তাহলে তো দূরে সরবেই না, উল্টো কাছে চলে আসবে। তাহলে এটা কখনো পসিবল না যদি লঘু থেকে ঘনতে আলো যায়। একমাত্র এটা পসিবল কখন? যখন ঘন থেকে লঘুতে আলো ঢুকবে, তখন প্রতিসৃত হওয়ার সময় ঘন মাধ্যমে যে আপাতন কোণের মানের জন্য লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল গা ঘেঁষে যায়, সেই আপাতন কোণটাকে বলা হয় সংকট কোণ। ক্লিয়ার? তাহলে এখানে দেখো ছবি দেওয়া রয়েছে। এই দেখো, আমি যখন ঘন থেকে, ঘন মাধ্যম, ঘন থেকে লঘুতে আলো যাচ্ছে, তার মানে একটু অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এবারে একটা সার্টেন অ্যাঙ্গেলের জন্য, দেখো একটা সার্টেন অ্যাঙ্গেল কত? থিটা সির জন্য, এই যে থিটা সির অ্যাঙ্গেলের জন্য, এটা অভিলম্ব। থিটা সি অ্যাঙ্গেলের জন্য কি হচ্ছে? প্রতিসৃত রশ্মিটা একদম বিভেদ তলের গা ঘেঁষে বেরোচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলবো? সংকট কোণ বলবো। আচ্ছা খেয়াল করতো, তাহলে সংকট কোণ হচ্ছে একটা ম্যাক্সিমাম আপাতন কোণ, যার ওপরে যদি আমি আলোটাকে ফেলি তখন কি হবে? মানে এবার আমি কি করছি? ক্রমাগত আপাতন কোণ বৃদ্ধি করছি এরকম। তার মানে কি হয়েছে? আলো যখন 70 ডিগ্রিতে এসে পড়েছে তখন একদম বিভেদ তল বরাবর চলে গেছে। ঠিক আছে? তাহলে এই ডায়াগ্রামটা কি ছিল? আলো যখন, এটা হচ্ছে ধর বিভেদ তলটা, আলো যখন, এটা হচ্ছে অভিলম্ব, আলো যখন একদম 70 ডিগ্রিতে এসে পড়েছিল, আই এর মান যখন 70 ডিগ্রি, যেটাকে আমি থিটা সি বা সংকট কোণ বলছিলাম, তখন প্রতিসৃত রশ্মিটা একদম বিভেদ তল বরাবর চলে গেছিল। এটা হচ্ছে আমরা সংকট কোণের ডায়াগ্রাম দেখলাম। কিন্তু খেয়াল কর, যদি আলোটা থিটা সির থেকে বড় পড়ে, মানে যদি আলোটা, হতেই তো পারে যে আলো থিটা সির থেকে বেশি অ্যাঙ্গেলে আপতিত হলো, এবার কি হবে? এবার আলোটা অভিলম্ব থেকে আরো দূরে সরবার চেষ্টা করবে এই প্রতিসৃত রশ্মিটা, কারণ আপাতন কোণ তো আমি আরো বাড়িয়ে দিয়েছি। এই যে এই আপাতন কোণটা, এই যে এটা আই, যেটার মানটা হচ্ছে গ্রেটার দ্যান থিটা সি, থিটা সির থেকে বড়, তার মানে এখন এই রশ্মিটা আরো দূরে যাওয়ার চেষ্টা করবে এবং অদ্ভুতভাবে দেখা যাবে দূরে যেতে গিয়ে ও আবার প্রথম মাধ্যমেই ফিরে চলে যাচ্ছে। তার মানে ঘটনাটা কি হচ্ছে? যদি আপাতন কোণের মান, আই এর মান সংকট কোণ অপেক্ষা বেশি হয়, তবে প্রতিসৃত রশ্মিটি আবার প্রথম মাধ্যমেই ফিরে চলে যায়। দেখ,
প্রথম মাধ্যমে চলে যায়, তাই না? আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে আলো আসছিল, ধরলাম এটা হচ্ছে কাঁচ, এটা হচ্ছে জল। কাঁচ থেকে আলো আসছিল, অদ্ভুতভাবে এর থেকে দূরে সরতে গিয়ে মানে সংকট কোণের থেকে বেশি পড়ার ফলে কি হবে, ও আরো দূরে যাওয়ার চেষ্টা করবে। মানে এটা হচ্ছে এই যে এই পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে আর, এই আই এর জন্য এটা হচ্ছে পুরো অ্যাঙ্গেল, যেখানে আই এর মানটা গ্রেটার দ্যান 70 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু আর এর মানটাও গ্রেটার দ্যান 90 ডিগ্রি। এই যে প্রতিসরণ কোণটা কি গ্রেটার দ্যান 90 ডিগ্রি না? দেখ, এটা এইটুকুটা 90, এটা পুরোটা হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আলো যে মাধ্যম দিয়ে আসছে সে মাধ্যমেই ফিরে চলে যাচ্ছে। তাহলে প্রথম মাধ্যমেই চলে যায়। এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলে। কারণটা কি, দেখ এখানে দেখ প্রতিফলন হচ্ছে না, যে মাধ্যম দিয়ে আসছে ধাক্কাটা খেয়ে সে মাধ্যমেই ফিরে যাচ্ছে। এটা কোথায় হয়? এটা অভ্যন্তরীণ পূর্ণ বা প্রতিফলনের কনসেপ্টে হয়, আর এটাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পুরোপুরি প্রতিফলন কিন্তু এটা বলবো না, কারণ মানে পুরোপুরি প্রতিফলন মানে নর্মাল প্রতিফলন কিন্তু আমরা বলতে পারি না। এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, মানে কি হচ্ছে, যাচ্ছিল কিন্তু প্রতিসরণ হওয়ার জন্য, প্রতিসৃত হওয়ার জন্য যাচ্ছিল, বাট অদ্ভুতভাবে একটা সার্টেন অ্যাঙ্গেলের বেশি বা সংকট কোণের থেকে বেশি আপতিত হওয়ার কারণে ও আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে চলে যাচ্ছে। তাই জন্য এই ঘটনাটাকে আমরা বলি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যেটা কিন্তু ভীষণ ভীষণ ফেমাস টার্ম। আর এটার কারণে কিন্তু এবার খেয়াল কর, এই যে এরা খেয়াল কর এখানে কি আঁকা আছে, এই যে থিটা ওয়ান যেটা কিন্তু সংকট কোণের থেকে বেশি হওয়ার কারণে কি হচ্ছে, আবার আলোকরশ্মিটা প্রথম মাধ্যমে ফিরে চলে যাচ্ছে। যে মাধ্যম দিয়ে আসছে, মানে যে ঘনমাধ্যম দিয়ে আসছিল সেই ঘনমাধ্যমেই ফিরে চলে আসছে। এই ঘটনাটাকে আমরা কি বলবো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলবো। কি বললাম বুঝতে পারা গেছে? আচ্ছা, এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দেখ, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কি বলেছে, যে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে। আর কি কন্ডিশন, যদি তোমাকে জিজ্ঞাসা করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলো কি কি, 1 নম্বর শর্ত কি হবে, আলো সর্বদা ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করতে হবে, তাহলেই কিন্তু এই ঘটনাটা ঘটবে। 2 নম্বর, আলোর আপাতন কোণের মান সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। ঠিক আছে, এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তাহলেই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটা পসিবল। ঠিক আছে, আচ্ছা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তাহলে কাকে বলে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আলোকরশ্মি দু মাধ্যমের বিভেদ তলে মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হলে আপতিত আলোকরশ্মির প্রায় সবটুকু অংশ, এটা খুব ইম্পর্টেন্ট, প্রায় সবটা অংশই কিন্তু বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে যায়। এই ঘটনাটাকে আমরা বলবো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আর এই প্রতিফলনে বস্তুটিকে বা মাধ্যমটিকে খুব উজ্জ্বল বলে মনে হয়, কারণ এই প্রতিফলনে আপতিত আলোর প্রায় সবটুকু অংশ প্রতিফলিত হয়। তাই মানে কি, আমরা যদি নর্মাল প্রতিফলন খেয়াল করি, নর্মাল প্রতিফলনের ক্ষেত্রে হতে পারে যে প্রতিফলিত হয়ে আসছে, মানে প্রতিফলিত হয়ে যতটুকু যাচ্ছে কিছু পোর্শন মাধ্যম দ্বারা শোষণ হয়ে যাচ্ছে, কিছু পোর্শন প্রতিসৃত হয়ে অন্য কোনো মাধ্যমে চলে যাচ্ছে। তো নর্মাল যে প্রতিফলন যেটা আমি আগের দিন পড়েছিলাম সেক্ষেত্রে কিন্তু দেখা হতে পারে যে সেটা কিন্তু পুরোপুরি আলোকরশ্মি যে প্রতিফলিত হয়ে যাচ্ছে সেটা কিন্তু নাই হতে পারে, মানে দর্পণের ওপর এসে পড়ার পর কিছুটা হয়তো দর্পণ দ্বারা শোষণ হয়ে গেল, কিছুটা হয়তো দর্পণের পেছনে চলে গেল,
হতেই পারে, কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কিন্তু প্রতিসরণের কোনো গল্পই নাই, প্রতিসরণ হবে না, যতটুকু আসবে ধাক্কা খাবে পুরোপুরি আবার সেম মাধ্যমে ফিরে যাবে, যার জন্য তখন কিন্তু এই প্রতিফলনটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয় আর অনেক বেশি স্পষ্ট হয়। কি বললাম, ক্লিয়ার? এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের বেশ কিছু রয়েছে অ্যাপ্লিকেশন। ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে মানে আমাদের দৈনন্দিন জীবনে, এই যে আমি বলছি না যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে জিনিসটাকে দেখতে অনেক চকচকে বলে মনে হয়, যেখানেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে সেই মাধ্যমটাকে দেখতে অনেক চকচকে বা অনেক আলো, অনেক উজ্জ্বল মনে হবে। তার কি কারণ? তার কারণ সম্পূর্ণ অংশটাই আলোটা প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে। অভ্যন্তরীণ পূর্ণ কথাটার অর্থ কি? পূর্ণ কথাটার অর্থ হচ্ছে যে পরিমাণ আলো আসছে প্রায় সবটুকুই প্রতিফলিত হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রতিসরণ হওয়ার কোনো গল্পই নেই। প্রতিসরণ হওয়ার জন্যই তো আলোটা পড়েছিল, বাট কি হয়ে গেল, প্রতিসৃত হওয়ার মানে হতে গিয়ে সংকট কোণের থেকে যেহেতু বেশি ছিল আপাতন কোণটা, দেখা গেল কি হয়েছিল, সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হওয়ার ফলে যাবতীয় যা আলোটা এসে পড়লো সবটাই প্রতিফলিত হয়ে গেল। তাহলে এখানে প্রতিফলনটা অনেক বেশি হচ্ছে, প্রায় সবটুকু আলোকরশ্মি প্রতিফলিত হয়ে যাচ্ছে, ফলে জায়গাটাকে দেখতে অনেক উজ্জ্বল মনে হচ্ছে। এটার কিছু অ্যাপ্লিকেশন হচ্ছে, কচু পাতার ওপরে জলের ফোঁটাকে অনেক চকচকে দেখায়। দেখবি যখন বৃষ্টি হয় তো বৃষ্টির পরে কচু পাতার উপরে যদি জলের ফোঁটা পড়ে, সেই কচু পাতার উপর জলের ফোঁটাকে দেখতে এরকম একদম সুন্দর, মানে ওয়াটার ড্রপলেট গোল 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 দেখতে অনেক উজ্জ্বল বলে মনে হয়। এই উজ্জ্বলতার কারণটা কি? তার কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কি ঘটনাটা ঘটে, এটা হচ্ছে ছবিটা দেখতে পাচ্ছিস, ধর এটা হচ্ছে কচু পাতা, এটা হচ্ছে ধর কচু পাতা, ঠিক আছে, আমি অত সুন্দর করে আঁকছি না, এটা হচ্ছে কচু পাতা। কচু পাতার উপরে জানিস এরকম দেখবি রোয়া রোয়া থাকে। রোয়া মানে কি, অনেক এরকম আঁশ, মানে আঁশ বলবো না, অনেক এরকম রোয়া বলে, ওটাকে রোয়াই বলে। এরকম এরকম না, ছোট 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 এরকম সূক্ষ্ম রোয়া থাকে ওটার উপরে, একদম স্মুথ কিন্তু ওটা হয় না, এরকম ছোট 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 রোয়া রোয়া থাকে, এরকম 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 রোয়া রোয়া থাকে। এর ওপরে যখন জলবিন্দু এসে এরকমভাবে পড়ে, এখানটা ধর এরকম একটা জলবিন্দু এসে পড়েছে, আর নিচে কি আছে, নিচে রোয়াগুলো আছে, এরকম রোয়া রোয়া রোয়াগুলো আছে, রোয়ার ওপর এসে জলবিন্দু এসে বসেছে এরকম। তারা জলবিন্দুটাকে এত সুন্দর করে আঁকি, এই জলবিন্দুটা এসে এটার উপরে এসে পড়েছে, এটা এখানটা এসে জলবিন্দুটা এসে পড়েছে। কি ঘটবে বলতো, ধর আলোক রশ্মি এই ওপর মানে বায়ু থেকে এসে জলের মধ্যে এসে প্রবেশ করলো। এবার ভাব, জলের থেকে তো আবার বেরোনোর চেষ্টা করবে, জলের থেকে আলোক রশ্মিটা এইভাবে ধর এসে আলোক রশ্মি আসলো, জলবিন্দুটার মধ্যে প্রবেশ করলো। এবার জল থেকে ও কি করবে, বাইরে বেরোনোর চেষ্টা করবে, অর্থাৎ এটা তো ঘন, এটা হচ্ছে ঘন মাধ্যম, আর এই রোয়াগুলোর ওপরে কি আছে, এই জায়গাটা বায়ু আছে, রোয়াগুলোর মধ্যে কি আছে, রোয়াগুলোর মধ্যে তো পুরোপুরি বায়ু রয়েছে, তাহলে এটা ঘন, জলটা হচ্ছে ঘন মাধ্যম, বা এটা তো জল, এটা জল, আর বায়ুটা হচ্ছে লঘু। তাহলে যখন আলোকরশ্মি ঘন থেকে লঘুতে যাওয়ার চেষ্টা করবে, যদি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়ে পড়ে, যদি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, ওর সাথে সাথে কি হবে, পূর্ণ প্রতিফলন হবে, এইভাবে ও প্রতিফলিত হয়ে যাবে। এইভাবে প্রতিফলিত হওয়ার পর ধর এখানে যে আপতিত হলো, এর বাইরে বায়ু আছে, বাইরে কি আছে, বায়ু আছে, আবার ধর এখান দিয়েও ধর প্রতিফলিত হয়ে গিয়ে সংকট কোণের থেকে বেশি কোণে পড়ার ফলে আবার প্রতিফলিত হলো, ফলে কি হচ্ছে, আলোক রশ্মিটা এই জলবিন্দুটার মধ্যে কি হয়ে যাচ্ছে, ট্র্যাপ হয়ে যাচ্ছে। এবার আলো যদি জলবিন্দুতে ট্র্যাপ হয়ে যায়, ওই জলবিন্দুটাকে আমরা কি দেখবো, আলোকিত দেখবো না, আর দেখে অনেক উজ্জ্বল মনে হবে। তার মানে এখানে কেন হচ্ছে, এই পোর্শনে আলোক রশ্মিটার যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে, এই প্রতিফলনের কারণে কিন্তু এই জলবিন্দুগুলোকে অনেক উজ্জ্বল বলে মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা কচু পাতার ওপরে জলের ফোঁটাকে অনেক উজ্জ্বল দেখি। আর এটার একমাত্র কারণ এখানটা কি হচ্ছে, এখানটায় হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এইটার কারণেই কিন্তু উজ্জ্বলতা দেখা যাচ্ছে। এটা কেন হচ্ছে, ঘন থেকে লঘুতে বা ঘন থেকে বায়ুতে আসার সময় কিন্তু এই ঘটনাটা ঘটে, তার জন্য এটাকে চকচকে দেখায়। নেক্সট হচ্ছে হিরেকে কেন চকচকে দেখাবে। হিরে জানো আমাদের সব থেকে মানে মূল্যবান একটা হিরে, অর্নামেন্টস হিসাবে ইউজ করা হয়। হিরে জানো তো এরকম ভাবে কাটিং করা থাকে, যে কোনো ডায়মন্ডের ডায়মন্ড কাটই বলা হয় ওটাকে, এরকম ডায়মন্ড করে কাট হয়। এই হিরের প্রতিসরাঙ্ক হচ্ছে তোমার 2.42, এটা হচ্ছে হিরের প্রতিসরাঙ্কের মান।
যদি কখনো, আর এদের মধ্যে যে হীরের মধ্যে প্রতিটা তলকে একটা সুন্দর শেপে কাটা হয়, এই কাটিংটা যদি না থাকে তাহলে কিন্তু হীরেটাকে অতটাও সুন্দর বা অতটাও চকচকে বলে মনে হবে না। এবারে হীরের, মনে রাখবে হীরের সংকট কোণের মান হচ্ছে প্রায় 24.5 ডিগ্রি, প্রায় 24 ডিগ্রির কাছাকাছি। হীরের মধ্যে সংকট কোণের মান 24 ডিগ্রি বা 24.5 ডিগ্রি। ধরো বাই চান্স কখনো আলো এসে হীরের মধ্যে প্রবেশ করলো, ঠিক আছে, এরকম ধরো আলো এসে হীরের মধ্যে এরকম প্রবেশ করলো, দাঁড়াও, এই আলো আসছে হীরের মধ্যে এরকম প্রবেশ করলো। যদি এই তো আলোক রশ্মিটা প্রবেশ করলো, তো যদি এই ভেতরের আলোক রশ্মিটা কখনো সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, হতেই পারে যে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এই আই এর মানটা গ্রেটার দ্যান 24.5 ডিগ্রি, তাহলে কি হবে, আলোক রশ্মিটা বেরোনোর চেষ্টা করতে চাইবে, বাট যেহেতু আপাতন কোণ সংকট কোণের থেকে বড়, ও কি করবে, প্রতিফলন করে দেবে। প্রতিফলন হয়ে অন্য তলে এসে অন্য তলে এসে আবার আপতিত হবে। এখানেও হচ্ছে আমি কি দেখব, এখানেও যদি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, আলোক রশ্মি আবার এই তলে আপতিত হবে। এইভাবে খেয়াল করো, আবার এই তল থেকে এই তলে আপতিত হবে, এই তল থেকে এই তলে আপতিত হবে। এইভাবে খেয়াল করো, একবার যদি হীরের মধ্যে আলো প্রবেশ করে, আর হীরের এই প্রত্যেকটা সুন্দর তলের মধ্যে যে একটা সুন্দর করে অ্যাঙ্গেল করা হয়েছে, এই কারণেই যাতে এই আলোক রশ্মিটা ভেতরে প্রবেশ করার পর ইজিলি বাইরে না বেরোতে পারে। এই কারণে কিন্তু হীরেটাকে এত সুন্দর কাট করা হয়েছে এবং এতগুলো তলে কাট করা হয়েছে, যাতে একটা তলের সাথে আরেকটা তলে এসে আপতিত হয়, সেখান থেকে আরেকটা তলে আপতিত হয়। এইভাবে একবার যদি আলোক রশ্মি ঢুকে যায়, ওই আলোক রশ্মিটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে এখানটা কি হচ্ছে, এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কারণ কি, হীরে হচ্ছে ঘন মাধ্যম আর বাইরে আছে বায়ু মাধ্যম, তাহলে ঘন থেকে যখনই ওটা বেরোনোর চেষ্টা করবে, সংকট কোণের থেকে বেশি কোণে পড়ার ফলে ও আবার প্রতিফলিত হয়ে যাবে, যার কারণে কিন্তু হীরের মধ্যে আলোক রশ্মিটা পুরোপুরি ট্র্যাপড হয়ে যাবে। আর ওপর থেকে আমরা দেখে কি মনে করবো, আহা হীরেটা বোধহয় ভিতরে জল জল করছে। আর এটার কারণটা কি, তার কারণ আলোক রশ্মি বাইরে থেকে হীরের মধ্যে প্রবেশ করার পর ওটা আর বায়ুতে বেরোতে পারে না। কারণ যখনই ও বায়ুতে বেরোনোর চেষ্টা করে বা হীরে থেকে বায়ুতে আসার চেষ্টা করে, সাথে সাথে ও সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয় এবং ওই হীরের মধ্যেই কিন্তু বারবার এক একটা ভিন্ন ভিন্ন তলে আপতিত হতে থাকে এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন জিনিসটার কারণেই কিন্তু হীরেটাকে কিন্তু আমরা চকচকে দেখতে পাই। ঠিক আছে, আর আমাদের লাস্ট অ্যাপ্লিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে মরীচিকা। ঠিক আছে, মরীচিকা কোথায় হয় জানো? মরুভূমিতে হয়। আমরা প্রত্যেকেই জানি মরীচিকা ব্যাপারটা কি, যে মরুভূমিতে অনেক ধরো খুব মরুযাত্রী যারা যাচ্ছে, অনেক দূরে মনে করে কি ওইখানে জল আছে, কারণ মরুভূমি কোনো জায়গায় জল থাকে না, পুরো বালিয়ারি, সব বালিতে বালিতে ভরা। তো দেখে কোনো কোনো সময় হ্যালুসিনেশন হয়, ইলিউশন হয় চোখের, মনে করা হয় যে ওইখানে দূরে বোধহয় কোথাও জলাশয় দেখা যাচ্ছে, বাট যখনই তুমি ওখানে গিয়ে পৌঁছাবে দেখবে ওখানে কোনো জলাশয় নেই। অদ্ভুত ব্যাপার, কেন এটা হচ্ছে? যেই আমরা কীরকম দেখতে পাই, অনেক দূরে মনে করা হয় কি যে দূরে বোধহয় গাছের ছায়া এরকম করে ভাসছে। এবারে স্বাভাবিকভাবে গাছের ছায়া কোথায় ভাসে? জলের ওপরেই ভাসে। তাহলে এরকমভাবে যদি গাছের ছায়া দেখি বালির ওপরে ভাসছে, তখন মনে করা হয় আচ্ছা ওখানে বোধহয় জলাশয় আছে, বাট ওই জায়গায় গিয়ে দেখা যায় যে জলাশয় নেই, পুরো একদম ধোঁকা হয়ে যায়। এটা হচ্ছে মরীচিকা, এটা হচ্ছে অপটিক্যাল ইলিউশন। এবার এই জিনিসটা কেন হয়? মরীচিকাটা পুরোটাই ঘটে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে। এই ডায়াগ্রামটা অনেক ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে বালি, মরীচিকাতে এটা হচ্ছে বালির স্তর, আর গরম প্রচণ্ড থাকে মরুভূমিতে। তো মরুভূমিতে বালির স্তর প্রচণ্ড গরম থাকে। এটা কি থাকে? প্রচণ্ড গরম, উষ্ণ থাকে। আর বালির স্তরের ওপরে আছে অসংখ্য বায়ু স্তরের বিভিন্ন লেয়ার। এগুলো কি? বায়ু স্তর। আর বায়ু স্তরগুলো বিভিন্ন লেয়ারে রয়েছে। এবার ভাবো, বালির ঠিক ওপরের যে বায়ু স্তরটা, বালি তো অসম্ভব গরম, বালির ঠিক ওপরের বায়ু স্তরটা প্রচণ্ড গরম হবে, উষ্ণ। এবার যত ওপরের দিকে বায়ুতে উঠবো, যত আমরা ওপরের দিকে উঠবো, তত কিন্তু বায়ু স্তর ঠান্ডা হতে থাকবে। তার কারণ কি? যেটা একদম বালির সাথে টাচড সেটা সব থেকে বেশি উষ্ণ হবে। যত ওপরের দিকে উঠবো তত বায়ুটা ঠান্ডা হতে থাকবে। তার মানে এই বায়ু স্তরটা কিন্তু, এই বায়ুর লেয়ারটা কিন্তু তুলনামূলকভাবে ঠান্ডা, এটা অপেক্ষা ঠান্ডা। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে তো খুব হেজি, আমি এই ছবিটাই বোঝাচ্ছি।
এই বায়ুস্তরটা যেটা একদম বালির সাথে সংলগ্ন সেটা খুব গরম, সেই বায়ুটা গরম। আর মনে রাখবে, গরম বায়ু হচ্ছে লঘু মাধ্যম হিসাবে কাজ করে। গরম বায়ু খুব রেয়ার মিডিয়াম বা লঘু মাধ্যম হয়। তো গরম বায়ু কি হয়, বায়ুস্তর উষ্ণ মানে এটা হচ্ছে লঘু মাধ্যম। আর যত ঠান্ডা হতে থাকে সেই বায়ুটা হয়ে যায় হচ্ছে ঘনতর মাধ্যম। কি বললাম বুঝতে পারছো? যত দাঁড়াও, ধরো এরকম বালি স্তর আছে, এই হচ্ছে মরুভূমির বালি, এর ওপরে আছে বিভিন্ন বায়ুর লেয়ার। এটা একটা লেয়ার, দাঁড়াও, এটা একটা বায়ুর লেয়ার, এটা একটা বায়ুর লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, ওপরে এরকম লেয়ার। তো নিচের যে বায়ুটা এটা হচ্ছে উষ্ণ বায়ু, আর উষ্ণ বায়ু হচ্ছে লঘু হয়। আর যত আমরা ওপর দিকে উঠব বায়ু ঠান্ডা হয়ে থাকে এবং সেটা কিন্তু ঘন মাধ্যম হতে থাকে। মানে যত ওপরের দিকের বায়ু ঠান্ডা বায়ু সেটা কিন্তু তার ডেন্সিটি বা তার ঘনত্ব অনেক বেশি হয়। এবার ধরো দূরে কোথাও গাছ আছে, এখানটায় কোনো জায়গায় এরকম একটা নারকেল গাছ আছে, এরকম ধরো নারকেল গাছ রয়েছে, দেখো এখানটায় রয়েছে একটা নারকেল গাছ। এবার এখান থেকে ক্রমাগত কি আসছে, আলোক রশ্মি আসছে। এখান থেকে আলোক রশ্মি এসে এসে পৌঁছালো এখানটায়। ভালো করে বোঝো, ওপরেরটা কি, এটা এটা ঘন, এটা কি এইটা, মানে ওপরেরটা অপেক্ষা লঘু না, তাই তো? কারণ যত ওপরের দিকে যাব তত কিন্তু বায়ুস্তর ঘন হতে থাকবে, তত বায়ুস্তর ঘন হতে থাকবে। তাহলে ওপরেরটা ঘন, নিচেরটা লঘু। তাহলে এখন কি হবে, আলোক রশ্মিটা কিন্তু একটু দূরে সরে যাবে। এখান থেকে যখন এই মাধ্যমে যাবে আলোক রশ্মি এরকম দূরে সরে গেল, অভিলম্ব অপেক্ষা এটা অভিলম্ব, অভিলম্ব থেকে দূরে সরে গেল। এবার দূরে সরে গিয়ে আবার এই স্তরে এসে আপতিত হলো। এই স্তরটা তখন ঘন হিসাবে কাজ করবে, এই নিচেরটা লঘু হিসাবে কাজ করবে, এ আরো সরে পাঠিয়ে দেবে, আরো দূরে পাঠিয়ে দেবে। বুঝতে পারছো কি ঘটছে? ক্রমাগত আলোক রশ্মি যখন ঘন থেকে লঘুতে আসার চেষ্টা করছে, ক্রমাগত সেটা অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। ক্লিয়ার? এরকম করতে করতে আবার ধরো এটা এখানে এসে পৌঁছালো, তো এটা তখন ঘন, এই নিচেরটা তখন লঘু তুলনামূলকভাবে। ও কি করলো, ও আরো দূরে পাঠিয়ে দিল। ও কি করলো, আলোক রশ্মিটাকে অভিলম্ব থেকে আরো দূরে পাঠিয়ে দিল। এবার এরকম দূরে সরতে সরতে একটা টাইম আসবে যখন এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হবে। এমন একটা সময় ঠিক আসবে, এরকম ক্রমাগত আলোক রশ্মি দূরে পাঠাতে থাকছে, একটা লেয়ার থেকে ক্রমাগত ওপর থেকে যখন নিচের দিকে আলোটা নামছে তত কিন্তু এরকম দূরে সরতে সরতে এমন একটা সময় আসবে, এই অ্যাঙ্গেলটা কি, এটা হচ্ছে আপাতন কোণ, সংকট কোণ অপেক্ষা বেশি, সংকট কোণের থেকে বেশিতে আপতিত হলো। এইবার কি হবে, এইবার হতে থাকবে, হবে হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এখানটা হয়ে যাবে আলো এখন প্রতিফলিত হয়ে যাবে, কারণ অভ্যন্তরীণ সংকট কোণের থেকে বেশি হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। এবার এটা কি, এটা লঘু, এটা লঘু, এটা ঘন, তার মানে কি হবে, অভিলম্ব দিকে সরবে। আবার একই ঘটবে, আবার অভিলম্বের দিকে সরবে। এরকম ভাবে এখানে ধরো একটা মরুযাত্রী রয়েছে, এখানে একজন এরকম যাত্রী রয়েছে, তার চোখে পড়েছে এরকম, দাঁড়াও একটু ভালো করে আঁকি, এইখানটায় দাঁড়িয়ে রয়েছে একটা ব্যক্তি, তার চোখে এই আলোটা এসে পড়লো। এবার আমরা কি জানি, আমরা সবসময় জানি আলো কিন্তু কখনোই এই বাঁকা পথটাকে আমাদের চোখ অনুসরণ করতে পারে না। এই যে আলো যেরকম বেঁকে বেঁকে গেছে না, এই বেঁকে পথটাকে অনুসরণ করতে পারে না। ও তখন কি করবে, এই পেছন দিকে এটাকে বর্ধিত করবে, এবং এই নারকেল গাছটারই একটা উল্টো অসৎ প্রতিবিম্ব এখানেও নিচে দেখতে পাবে, যেটা আমি এখানটা এঁকেছি, মানে এটা ছবি দেওয়া আছে। তার মানে আমাদের চোখ এই বাঁকা, এই যে বাঁকা পথটা আছে এটাকে অনুসরণ করতে পারে না। আমাদের চোখ কি করবে, সবসময় এটার পেছনের দিকে বর্ধিত করে একটা অসৎ বিম্ব ক্রিয়েট করবে। দেখো আমাদের চোখ, এটা ধরো চোখ কি করতে পারে, আমাদের এই বাঁকা পথটা অনুসরণ করতে না পেরে এইটাকে পেছন দিকে বর্ধিত করে দেয়। বর্ধিত হওয়ার ফলে দেখা যায় এই নারকেল গাছটার উল্টো উল্টো অসৎ বিম্ব
বা উল্টো আমি বলতে পারি নারকেল গাছটার উল্টো অসৎবিম্ব এই নিচে মানে বালির ওপরে ও চোখে দেখতে পাবে। এবার তুমি ভাবো নারকেল গাছ উল্টো ভাবে আছে, এটা একমাত্র কোথায় দেখা যায়? জলের ওপরে। আর আমরা সর্বদাই জানি এই বায়ুস্তরটা তো আর স্টেবল না, এমন তো না যে বায়ুস্তর একদম ফিক্সড। বায়ু সবসময় কি হয়? প্রবাহিত হয়। আর সবসময় কিন্তু এই বায়ুর উষ্ণতা চেঞ্জ হতে থাকে। কোনো কোনো সময় কোনো বায়ুস্তর একটু ঠান্ডা হয়ে গেল, কোনো কোনো সময় একটু বেশি গরম হয়ে গেল, ফলে বায়ুস্তরের ঘনত্বও চেঞ্জ হতে থাকে। এই ঘনত্বের পরিবর্তন এবং উষ্ণতার পরিবর্তন এবং বায়ু প্রবাহের কারণে এই যে নিচের যে নারকেল গাছের ছায়াটা এ কিন্তু এরকম হিলতে থাকে, এরকম চেঞ্জ হতে থাকে। এবার মানুষটা কি মনে করবে? আচ্ছা নিচে নারকেল গাছের ছায়া পড়ছে, মানে নারকেল গাছের একটা অসৎবিম্ব দেখা যাচ্ছে এবং সেই অসৎবিম্বটা এরকম এরকম করে কাঁপছে, তার মানে কি আছে? নিচে জল আছে। তার মানে এটা একমাত্র জলের ওপরেই পসিবল, জলের ওপরে গাছের ছায়া ভাসছে একমাত্র, তার মানে এটা জল থাকলেই পসিবল। তাহলে আমরা তখন মনে করবো বোধহয় এখানে বোধহয় জল আছে, এখানে বোধহয় জল আছে। বাট আদৌ কি এখানে জল ছিল? এটা একমাত্র কেন হয়েছে? এটা একমাত্র হয়েছে এই জায়গায় ঘটেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই জায়গায় কি ঘটেছে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই ঘটনাটার কারণে কিন্তু এখানে একটা ইলিউশন ক্রিয়েট হয়েছে এবং এইটা কি বলা হয়? মরীচিকা। তাহলে এটা কিভাবে হলো? বায়ুস্তরের ঘনত্বের পার্থক্য কেন হলো? বায়ুস্তরের উষ্ণতার পার্থক্যের কারণে যে কোনো গাছের একটা প্রতিবিম্ব বা উল্টো প্রতিবিম্ব বায়ুস্তরের ওপরে দেখা গেল। আর এই বায়ুস্তরটা সবসময় কাঁপছে বা বায়ুস্তরের সবসময় উষ্ণতার পরিবর্তন বা ঘনত্বের পরিবর্তনের কারণে এই জলের ওপরে মনে করা হয় যে বোধহয় গাছের ছায়াটা ভাসছে। বাট এটা হচ্ছে, আর এইটা কি বলা হয়? মরীচিকা। এরকম ধরনের কিছু ঘটে না। বোঝা গেছে? তাহলে এরকমই আরেকটা এক্সাম্পল হচ্ছে এটা তো হয়ে গেল গরমকালে মরুভূমিতে মরীচিকা। আরেকটা এক্সাম্পল হচ্ছে শীত প্রধান দেশে তুমি ধরো একটা জেটিতে দাঁড়িয়ে রয়েছো, এটা হচ্ছে জেটি। জেটি মানে কি জানো? মানে যেখানে বন্দর, জেটি বলা হয় এটাকে। হ্যাঁ, তুমি একটা জেটিতে শীতপ্রধান দেশে দাঁড়িয়ে রয়েছো। জেটি মানে হচ্ছে যেখান থেকে নৌকো বন্দর মানে জাহাজ ফাহাজ ছাড়ে, তুমি দাঁড়িয়ে আছো। এবার দেখছো যে দূরে একটা নৌকো ভেসে চলে যাচ্ছে। হঠাৎ করে তুমি আকাশের দিকে তাকিয়ে দেখবে নৌকোর একটা প্রতিবিম্ব আকাশে ভেসে উঠেছে। অদ্ভুত ব্যাপার, তুমি দেখবে আকাশে নৌকোটা যাচ্ছে, মানে নৌকোটার উল্টো একটা প্রতিবিম্ব, নৌকোটা উল্টে আকাশের দিকে মনে হচ্ছে যেন ভেসে যাচ্ছে। তোমার একটা অদ্ভুত হয়ে যাবে, কি ব্যাপার? এটা কোথায় হয়? এটা একমাত্র কিন্তু শীত প্রধান দেশে হয়, এটা মাথায় রাখবে। এটা শীত প্রধান দেশে হয়। তুমি দেখবে শীত প্রধান দেশে তুমি জেটিতে দাঁড়িয়ে রয়েছে এবং তোমার থেকে যদি দূরে কোনো একটা নৌকো যেতে থাকে, নৌকোটাকে তুমি উল্টোভাবে আকাশে দেখতে পাবে। এটা কি কারণ? তার কারণ হচ্ছে শীত প্রধান দেশে এই সমুদ্রের ওপরের বায়ুস্তরটা প্রচণ্ড ঠান্ডা থাকে। শীত প্রধান দেশ, জল ঠান্ডা, তার মানে জলের উপরিস্তরের বায়ুস্তরও ঠান্ডা। তাহলে কি জলের ওপরের বায়ুস্তর শীতল বা বলতে পারো ঘন মাধ্যম। কিন্তু আর বায়ু কি? বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী, যার ফলে কি হয়? যত ওপরের দিকে যাচ্ছ, মানে বায়ু যত ওপরের দিকে যাবে তত বায়ু লঘু হতে শুরু করে, লঘু হয়ে যায়, মানে বায়ু তত উষ্ণ। শীত প্রধান দেশের নিচের দিকের বায়ুটা কিন্তু ঠান্ডা থাকে, বায়ু তত উষ্ণ। তার মানে এখন কি হচ্ছে দেখো, নিচের দিকটা হচ্ছে ঘনতর মাধ্যম, ওপর দিকটা হচ্ছে লঘুতর মাধ্যম। এই দেখো লেখা আছে গরম বায়ু, এটা হচ্ছে ঠান্ডা বায়ু। তাহলে নিচের দিক থেকে এভাবে যখন আলোকরশ্মি ক্রমাগত নৌকো থেকে বেরিয়ে এভাবে যখন আসতে থাকবে, তাহলে ক্রমাগত ঘন থেকে লঘুতে যাচ্ছে। একটা টাইম পর কি হবে? সংকট কোণের থেকে, দেখো একটা টাইম পর সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হবে এবং পূর্ণ প্রতিফলন হয়ে আবার তোমার চোখে ফিরে আসবে। বাট আমাদের চোখ কি হয়? আমাদের চোখ এই বাঁকা পথটা অনুসরণ করতে পারে না, তখন আমাদের চোখ মনে করে আলো বোধহয় সোজা সুজি আসছে, তার মানে এই নৌকোটাকেই উল্টোভাবে সে আকাশে দেখতে পাবে। এই ঘটনাটা কেন হচ্ছে? তার কারণ এই জায়গাটায় হয়েছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বুঝতে পেরেছ? এই ঘটনাটার কারণে কিন্তু আমরা নিচের বা নৌকোকে ওপরে আকাশে দেখতে পাই। এখানে দেখো তোমাদের ডিটেলসে, তোমাদের বইতে যেরকম লেখা রয়েছে পুরো ডিটেলসে এখানে অ্যান্সার লেখা রয়েছে।
তাহলে আশা করি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সংকট কোণ, প্রতিসরণের সূত্র এগুলো তোমাদের কাছে পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে আরও ডিটেলসে পড়ান, আরও কোশ্চেন অ্যান্সার করান, বাট যেহেতু এটা একটা সেকেন্ড সামেটিভ বা থার্ড সামেটিভের জন্য একটা লিমিটেড টাইমের মধ্যেকার ব্যাচ, এবং এটা কমপ্লিটলি তোমাদেরকে মানে এক একটা লেকচারকে অনেক কম করে দেওয়া হয়েছে, মানে কম টাইমের মধ্যে কমপ্লিট করতে দেওয়া হয়েছে। তো তার জন্যই কিন্তু আমরা তোমাদেরকে ওই প্র্যাকটিস সেটটা দিচ্ছি, যেটা ক্লাসে আমরা সলভ করাতে পারছি না কোশ্চেন অ্যান্সার, আমরা কিন্তু প্র্যাকটিস সেটা তোমাদেরকে সেই হিসাবে দিয়েছি, যেখানে অ্যান্সার কিও করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো চলো, আশা করি তোমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ক্লিয়ার, আর সংকট কোণের কনসেপ্টও ক্লিয়ার। তোমাদের কিন্তু এখান থেকেই মেন কোশ্চেনটা আসে যে সংকট কোণ কী, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ডায়াগ্রাম আঁকো, মরীচিকা কেন হয়, মরীচিকার ডায়াগ্রামটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, শীত প্রধান দেশে নৌকো কেন উল্টো দিকে আকাশে দেখা যায়, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, আরেকটাও কোশ্চেন আসে যে হিরেকে কেন উজ্জ্বল দেখায়, কচু পাতার উপরে জলের ফোঁটাকে কেন উজ্জ্বল দেখায়, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা ভালোভাবে কনসেপচুয়াল কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করবে। তাহলে চলো, আমাদের আলো চ্যাপ্টার কিন্তু এখানেই শেষ হলো। আর এই চ্যাপ্টারের নোটস তোমরা সেম বললাম PW অ্যাপে পেয়ে যাবে, আর প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। তাহলে আজকের মতো আলো চ্যাপ্টার এখানেই শেষ। নেক্সট দিন আমরা কয়েকটি গ্যাসের পরিচিতি বা যেখানে অক্সিজেন আর হাইড্রোজেন সম্পর্কে পড়বো। চলো, থ্যাংক ইউ, টাটা, বেস্ট অফ লাক। প্রত্যেকের সেকেন্ড সামেটিভ পরীক্ষা খুব ভালো হোক। আর তা বলে কিন্তু থার্ড সামেটিভের পড়াশোনা করবে না, এটা কিন্তু না, তোমরা কিন্তু এই ভিডিওগুলো নিশ্চয়ই দেখবে। তো চলো, টাটা, থ্যাংক ইউ, বাই বাই।